এখানে আমি বিয়ের পর প্রথম এসেছিলাম। আমার বিয়ে হয় 2015 সালে। বিয়ের পর আমি নতুন বউ হিসেবে সেই বাড়িতে পা রাখি। আমি যদি আপনাদেরকে একটু বাড়ির নকশাটা বোঝানোর চেষ্টা করি, তাহলে হয়তো পুরো ঘটনাটা বুঝতে আপনাদের আরও একটু সুবিধা হবে। বাড়ির গ্রাউন্ড ফ্লোরে ছিল আমাদের বেশ বড়সড় একটা ড্রয়িং রুম, সাথে লাগোয়া একটা ডাইনিং রুম, আর একটু এক্সটেনশন করে মানে পেছনের দিকে বাড়িয়ে বেশ বড় একটা রান্নাঘর। এরপর প্রথম তলায় ছিল আমাদের থাকার জন্য বেডরুমগুলো, আর একেবারে টপ ফ্লোরে বা 3 তলায় ছিল একটা বক্স রুম, অন্য আরেকটা ফাঁকা রুম। সেই সময় ওই 3 তলার রুমটা আমাদের তেমন কোনো কাজেই আসতো না, একেবারে পড়েই থাকতো বলা যায়। তবে পরে যখন আমাদের বাচ্চা হলো, তখন আমরা ওই রুমটাকে বাচ্চাদের খেলনা রাখার রুম বানিয়ে ফেলি। বাচ্চারা ওখানে গিয়ে খেলাধুলা করত। যখন আমি বিয়ের পর এই বাড়িতে প্রথম আসি, তখন এই বাড়িতে মানুষ ছিলাম আমরা মাত্র 3 জন, আমার স্বামী, আমার শাশুড়ি আম্মা আর আমি। শাশুড়ি আম্মাকে আমি মা বলেই ডাকতাম। আমার স্বামী ওই সময়টায় সাধারণত নাইট শিফটে কাজ করত। ওনার ডিউটি রাতে থাকায় বেশিরভাগ রাতেই উনি বাড়ির বাইরে থাকতেন। এখানে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো, আমাদের বিয়ের খুব অল্প কিছুদিন আগে আমার স্বামী আর আমার শাশুড়ি আম্মা এখানে শিফট করেছিলেন। আমি আসার পর কিছু কথা আম্মা আমাকে পরে জানিয়েছিলেন। আম্মা বলেছিলেন প্রথম প্রথম ওনার কাছে সবকিছু একদম স্বাভাবিকই মনে হতো, তেমন কোনো সমস্যা চোখে পড়েনি। আমার স্বামী যখন রাতে কাজে চলে যেতেন, আম্মা তখন বাড়িতে একাই থাকতেন। বেশ শান্তিতেই দিন কাটছিল, কোনো ভয় বা খারাপ লাগা কাজ করেনি। কিন্তু একদিন অদ্ভুত একটা ব্যাপার ঘটে। আম্মা আমাকে বললেন, বৌমা, একদিন রাতে আমি আমার রুমের দরজার কাছে হঠাৎ একজনকে দাঁড়িয়ে থাকতে দেখি। লোকটার বয়স আনুমানিক 50-এর বেশি হবে। পরনে একটা প্যান্ট আর একটা শার্ট ছিল, আর হাতে ছিল একটা সুটকেসের মতো কিছু। লোকটা খুব অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, চোখে মুখে কেমন যেন একটা রাগের ছাপ। সে রাগী চোখে আমাকে দেখছিল আর বিড়বিড় করে কি যেন বলছিল। আমি তো কনফিউজড হয়ে গিয়েছিলাম। আমি স্বপ্ন দেখছিলাম নাকি সব সত্যি সত্যি আমার চোখের সামনে ঘটছিল, কিছুই বুঝতে পারছিলাম না। যদি এটা স্বপ্ন হয়ে থাকে, তবে সেটা ছিল একদম বাস্তবের মতো, আর যদি সত্যি হয় তবে সেটা ছিল খুবই ভয়ঙ্কর একটা কিছু। কারণ আমি খুব ভালো করেই জানি যে আমি তখন ঘুমাচ্ছিলাম না, জেগেই ছিলাম। এই একটা অদ্ভুত ব্যাপার আম্মার সাথে ঘটেছিল, এবং সেটা ঘটেছিল আমি এই বাড়িতে আসার আগে। তবে মজার ব্যাপার হলো, আমি যখন এই বাড়িতে এলাম তখন প্রথম দিকে আমার সাথে এমন কিছুই ঘটেনি। আমি একদম স্বাভাবিকভাবেই দিন পার করছিলাম। কোনো অস্বস্তি, কোনো ভয়, কোনো অজানা ছায়া কিছুই আমি টের পাইনি। সবকিছু ঠিকঠাকই চলছিল। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। 2016 সাল। আমার কোল আলো করে আমার প্রথম সন্তান এলো, আমার বড় ছেলে। সমস্যাগুলো শুরু হয় যখন আমার ছেলের বয়স মাত্র 40 দিন। তখন আমার দিনের বেশিরভাগ সময় ওই নিচতলাতেই কাটত। রাতে ঘুমানোর সময় হয়তো বাচ্চাদের নিয়ে আমি ওপরের বেডরুমে যেতাম, কিন্তু দিনের বেলাটা আমি আর আম্মা নিচতলাতেই থাকতাম। আমি সারাদিন এটা সেটা কাজে ব্যস্ত থাকতাম, তাই আম্মা আমার ছেলেকে দেখাশোনা করতেন। নিচতলায় মেঝেতেই ছেলের জন্য ছোট একটা বালিশ আর কাঁথা দিয়ে সুন্দর একটা শোয়ার জায়গা তৈরি করা হয়েছিল। ফ্লোরেই ওকে শুইয়ে রাখা হতো, কারণ এতে আম্মার অনেক সুবিধা হতো। উনি পাশে বসে থাকতেন, ছেলে ঘুমাতো। একদিন এভাবেই ছেলে ফ্লোরে ঘুমাচ্ছিল। মাগরিবের আজান দিচ্ছে তখন, চারপাশে একটা শান্ত পরিবেশ। হঠাৎ করে আমার 40 দিনের ছোট ছেলেটা এমনভাবে চমকে উঠল যেন ও খুব ভয়ঙ্কর কিছু একটা দেখে ফেলেছে। চমকে উঠেই ও এমনভাবে কাঁদতে শুরু করলো যে আমি আগে কখনো দেখিনি। বিশ্বাস করুন, বাচ্চাটা এত কাঁদছিল, এত চিৎকার করছিল যে আমরা দিশেহারা হয়ে যাই। ওকে কিছুতেই থামাতে পারছিলাম না। বাচ্চা তো অনেক কারণেই কাঁদে। কখনো পেটে গ্যাস হলে কাঁদে, কখনো ক্ষুধা লাগলে কাঁদে, কিন্তু আমার ছেলের সেদিনের কান্নাটা একদম অন্যরকম। একটা মানুষ খুব ভয় পেলে যেমন চিৎকার করে কাঁদে, আমার 40 দিনের বাচ্চাটা ঠিক সেভাবেই কাঁদছিল। আমরা তো অবাক, কি করব বুঝতে পারছিলাম না। যেভাবেই হোক ওকে থামাতে হবে। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমরা ওকে বুকে জড়িয়ে ধরলাম, মুখে দোয়া পড়ে ফুঁ দিলাম। প্রায় 1 ঘন্টা টানা কাঁদল ছেলেটা। 1 ঘন্টা পর একটু শান্ত হলো। আমার বাচ্চা
বাচ্চারা কিন্তু স্বভাবগতভাবেই খুব শান্ত প্রকৃতির, অকারণে কান্নাকাটি করার অভ্যেস ওদের নেই। তাই ওই দিন ওইরকম ভয় পেয়ে টানা 1 ঘন্টা কান্না করাটা আমার কাছে অস্বাভাবিক লেগেছিল। কেন যে এত ভয় পেল, কি দেখেছিল, সেটা সেদিন কিছুতেই বুঝে উঠতে পারিনি। তবে এটা পরিষ্কার ছিল যে ও এমন একটা কিছু দেখেছে যা ওকে প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছে। এই ঘটনার পর কয়েকটা দিন স্বাভাবিকভাবেই কেটে গেল। ছেলেটার বয়স তখন আনুমানিক 2 থেকে 3 মাস হবে। প্রতিদিনের মতো আমি আমার ছেলে নিচতলায় ছিলাম। ওই দিন বাড়িতে আমি একদম একা ছিলাম। দুপুরবেলা, ঘড়িতে তখন হয়তো 12টা কি 1টা বাজে। আমার স্বামী আর শাশুড়ি আম্মা কোনো একটা কাজে বাইরে গিয়েছিলেন। আমি বাড়িতে একদম একা ফ্লোরে বসে আমার ছেলের সাথে খেলা করছিলাম। আমার হাতে তখন আমার মোবাইল ফোনটা ছিল। ওই সময় আমার ফোনের কাভারটা ছিল ওই ওয়ালেট টাইপের কাভারগুলো, যেগুলো দিয়ে ফোনটাকে স্ট্যান্ডের মতো করে দাঁড় করিয়ে রাখা যায়। আমি ফোনটাকে ওই কাভারের সাহায্যে ফ্লোরে দাঁড় করিয়ে রেখেছিলাম আর স্কাইপে আমার এক ফুপুর সাথে কথা বলছিলাম। কথা বলতে বলতে হঠাৎ আমার খেয়াল হলো রান্নাঘরে আমার একটু কাজ আছে। আমি ফুপুকে বললাম, ফুপু তুমি লাইনে থাকো, ফোন কাটার দরকার নাই, আমি রান্নাঘরে একটু কাজ আছে, করে আসি। 5-6 মিনিটের মধ্যেই কাজ শেষ করে আমি আসছি, তুমি থেকো কিন্তু। আমি রান্নাঘরে যাই। 5 কি 6 মিনিট রান্নাঘরের কাজ সেরে আমি আবার ফ্লোরে ফিরে আসি। এসে ফোনের সামনে বসতেই স্কাইপের ওপাশ থেকে ফুপু আমাকে খুব অবাক করে একটা প্রশ্ন করেন। ওই ছেলেটা কে ছিল রে? আমি অবাক হলাম। কে? কার কথা বলছো তুমি? এই যে তুই যাওয়ার পর যে ছেলেটা তোর ফোনের সামনে দিয়ে গেল, সে কে? কি বলছো তুমি এসব? আমি তো বাড়িতে একদম একা, আমার স্বামী শাশুড়ি তো বাইরে, কে আসবে? ফুপু তখন একটু জোর দিয়ে বলল, আরে না, তুই যাওয়ার পর একজন এলো তো, কে সে? ফুপু খুব ভালো করেই জানতেন যে আমার স্বামী তখন বাড়িতে নেই, আর যদিও বা থাকতেন ফুপু তো ওনাকে দেখলেই চিনতে পারতেন। কিন্তু ফুপু বলছিলেন একটা অচেনা ছেলের কথা। আমি একদিকে হাসছিলাম, অন্যদিকে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। পা দুটো ফ্লোরের সাথে জমে গেল, গলা শুকিয়ে কাঠ। আমি ফুপুকে একটু স্বাভাবিক করার জন্যই হাসতে হাসতে বললাম, ফুপু কি বলছো তুমি? আমি বাড়িতে একা, কেউ নেই। ফুপু হয়তো আমার একা থাকার কথা ভেবে আর বেশি ভয় দেখাতে চাইলেন না। উনিও কথা ঘুরিয়ে বললেন, ও আচ্ছা, হয়তো মনের ভুল, আমি হয়তো এমনি কিছু দেখেছি, যাকে বাদ দে। আমি বললাম, ফুপু তুমি সত্যি করে বলো তো, কি দেখেছিলে? না না, কিছু না, তুই চিন্তা করিস না। কিন্তু এরপর থেকে ফুপু একটা কথা খুব কড়াকড়িভাবে বলতে শুরু করলেন। আমাকে সাবধান করে দিয়ে বললেন, শোন, এরপর থেকে বাচ্চাকে এভাবে একা ফ্লোরে রেখে তুই কোথাও যাবি না। যদি যেতেই হয় তবে ওর মাথার নিচে অবশ্যই সূরা ইয়াসিন, সূরা রহমান বা যে কোনো দোয়ার বই রেখে যাবি। আর তা না হলে ওকে সাথে করে নিয়ে যাবি। একা এভাবে যাওয়াটা ঠিক হবে না। ফুপুর এই সাবধান বাণীর পর আমি আসলেই খুব সতর্ক হয়ে যাই। এরপর থেকে আমি বাচ্চাকে একা রাখতে হলে ঠিক ফুপু যা বলেছিলেন তাই করতাম। বেশ কিছুদিন পর যখন ফুপুর সাথে আবারও এই বিষয়ে কথা বলি, তখন ফুপু আমাকে আসল সত্যিটা জানান। ফুপু বলেন, তোর কি মনে আছে সেদিন আমি তোকে জিজ্ঞেস করেছিলাম ওই ছেলেটা কে ছিল সে? আমি বললাম, হ্যাঁ মনে আছে, কেন? শোন, তুই যখন রান্নাঘরে গেলি তখন হঠাৎ করে একটা ছেলে ওই ক্যামেরার ফ্রেমে আসে। বেশি বয়সের কেউ না, একটা ইয়াং ছেলে। ওর গায়ে একটা চেক শার্ট ছিল আর একটা প্যান্ট পরা ছিল। আমি ওর মুখটা খুব স্পষ্ট করে দেখতে পাইনি, তবে ছেলেটা ওখানে যে ছিল এটা আমি নিশ্চিত। ফুপু এরপর আমাকে একটা প্রশ্ন করলেন, তোর ফোনের ডান পাশে কি কোনো টেবিল বা ওই জাতীয় কোনো কিছু রাখা ছিল? আমি একটু ভেবে বললাম, না ফুপু, টেবিল তো ছিল না, তবে ওখানে একটা ছোট শেলফের মতো বানানো ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক, ওই শেলফটার কাছে এসে ছেলেটা দাঁড়িয়েছিল। আর সে এমনভাবে হাত নাড়ছিল যেন সে বাচ্চার জন্য ফিডারে দুধ বানাচ্ছে। কিছুক্ষণ সে ওখানে ওইভাবে দাঁড়িয়ে থাকে। এরপর সে একটু সামনে পেছনে হয়ে আবার ক্যামেরার ফ্রেম থেকে বেরিয়ে যায়। তারপর আমি আর তাকে দেখিনি। এর একটু পরেই তুই এলি।
আমি সেদিন তোকে পুরোটা বলিনি, কারণ তুই বাড়িতে একা ছিলি, ভয় পেয়ে যাবি। ফুপুর মুখে এই কথাগুলো শোনার পর আমার অবস্থাটা কেমন হয়েছিল একটু চিন্তা করুন। আমার নিজের ঘরে আমার বাচ্চার কাছে একটা জিন এসে দুধ বানানোর ভান করছে। আমি কিছুই জানতাম না। আমি একে জিন বললাম কারণ বাসায় আর কোনো মানুষ সেদিন ছিল না। আমার পুরো শরীর অবশ হয়ে আসছিল। ভয়ে আমার পেটের ভেতরটা কেমন যেন শিরশির করে উঠল। এই ঘটনার পর আরো কিছু ছোটখাটো ঘটনা আমাদের সাথে ঘটতে থাকে। ঘটনাগুলো এতই অদ্ভুত ছিল যে আমরা আসলে মেলাতে পারছিলাম না যে কি হচ্ছে আমাদের সাথে। সময় গড়িয়ে রমজান মাস চলে এলো। সেহরির সময় আমাদের বাড়িতে একটা নিয়ম ছিল, হয় আম্মা সেহরি বানাতেন আর না হয় আমি। এমন কোনো বাধ্যবাধকতা ছিল না যে আমাকেই বানাতে হবে বা আম্মাকে। যদি আম্মা ফ্রি থাকেন উনিই বানিয়ে দিতেন। এই রমজানের আগে আমার স্বামীর চাকরিতে একটা বড় পরিবর্তন আসে। ওনার খুব ভালো একটা জব অফার আসে এবং উনি আগের সেই নাইট শিফটের জবটা ছেড়ে দেন। নতুন এই চাকরিতে ওনার নাইট শিফট ছিল না। উনি সাধারণত ইফতারের আগে বাসায় আসতেন, ইফতার করে তারাবির নামাজ পড়ে রাত 10:30 কি 11টার দিকে বাসায় ফিরতেন। তাই রাতের বেলা এখন আমরা সবাই বাড়িতে থাকতাম। রমজানের একটা রাতের কথা বলি। আম্মা সেদিন সেহরি বানানোর জন্য উপরের রুম থেকে নিচে নামছিলেন। কাঠের সিঁড়ি বেয়ে নামার সময় আম্মা খুব স্পষ্ট শুনতে পেলেন যে রান্নাঘর থেকে পরোটা ভাজার আওয়াজ আসছে। শুধু আওয়াজ না, পরোটা ভাজলে তেলের বা ঘিয়ের যে একটা সুগন্ধ ছড়িয়ে পড়ে, আম্মা সেই গন্ধটাও পাচ্ছিলেন। আম্মা ভাবলেন, যাক, বৌমা তাহলে উঠে সেহরি বানানো শুরু করেছে, আমি এখন আর রান্নাঘরে গিয়ে কি করব। এই ভেবে আম্মা সিঁড়ি থেকে আবার ওপরের রুমে চলে যান। উনি বিছানায় শুয়ে অপেক্ষা করতে থাকেন, কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে। সেহরির সময় প্রায় শেষ হয়ে আসছে, অথচ আমি আম্মাকে ডাকতে যাচ্ছি না। আম্মার মনে একটু খটকা লাগে। উনি ভাবলেন, কি ব্যাপার, এতক্ষণ তো লাগার কথা না, বৌমা এখনো আমাকে ডাকছে না কেন? এই ভেবে আম্মা তড়িঘড়ি করে আবার নিচে নামলেন, রান্নাঘরে ঢুকলেন। কিন্তু রান্নাঘরে ঢুকে আম্মা তো পুরা রান্নাঘর একদম ফাঁকা, কেউ নেই সেখানে। চুলা বন্ধ, হাঁড়ি পাতিল সব নিজের জায়গাতেই রাখা, পরোটা ভাজার কোনো চিহ্নই নেই। আম্মা তো অবাক। উনি নিজের কানে শুনেছেন আমি পরোটা ভাজছি, নিজের নাকে পরোটার ঘ্রাণ পেয়েছেন। তাহলে সেহরির সময় পার হয়ে যাচ্ছিল দেখে আম্মা ওই মুহূর্তে সব নিয়ে বেশি ভাবার সুযোগ পাননি। উনি খুব দ্রুত হাতে সেহরি বানিয়ে ফেলেন। এর কিছুদিন পরের কথা, সম্ভবত ওই রমজানেই নাকি এর পরের রমজানে, আমার ঠিক মনে পড়ছে না, তবে সেটা রমজান মাসই ছিল। ওই রাতে সেহরি বানানোর দায়িত্ব ছিল আমার। আমি রান্নাঘরে গিয়ে সেহরি তৈরি করে ওপরে গেলাম আমার স্বামীকে ডাকার জন্য। আমি ওনাকে ডেকে তুললাম, উঠুন, সেহরির সময় হয়ে গেছে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিচে চলুন। স্বামীকে ডেকে আমি ভাবলাম আমি নিজেই আগে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। আমি ওয়াশরুমে ঢুকলাম। ওয়াশরুমে ঢোকার একটু পরই আমি শুনতে পেলাম কাঠের সিঁড়ি দিয়ে খুব ভারী পায়ে কেউ একজন ধুপধাপ করে নিচে নেমে গেল। আমাদের সিঁড়িগুলো কাঠের হাওয়ায় কেউ একটু জোরে পা ফেললেই খুব শব্দ হতো, আর এই শব্দটা এত ভারী ছিল যে মনে হচ্ছিল বেশ ওজনদার কেউ তাড়াহুড়ো করে দৌড়ে সিঁড়ি দিয়ে নামছে। আমি ভাবলাম হয়তো ওনার সেহরি করতে দেরি হয়ে যাচ্ছে দেখে উনি খুব দ্রুত দৌড়ে নিচে নেমে গেলেন। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। রুমে এসে আমি যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে যাবার মতো অবস্থা। আমি দেখলাম আমার স্বামী বিছানায় শুয়ে অঘরে ঘুমাচ্ছেন। আমি পুরো জমে গেলাম। এই তো একটু আগে আমি নিজে ওনাকে ডাকলাম, তারপর ওয়াশরুম থেকে স্পষ্ট শুনলাম উনি দৌড়ে নিচে নামলেন। তাহলে আমি কাছে গিয়ে ওনাকে আবার ডাক দিলাম। উনি চোখ কচলাতে কচলাতে উঠলেন। আমি ওনাকে কিছুই বললাম না, চুপচাপ ওনাকে নিয়ে সেহরি করতে গেলাম। আমি কিন্তু মনের ভেতর তখন ভয়ের একটা শীতল স্রোত টের পাচ্ছিলাম। এরপর থেকে বাড়িতে এমন অনেক ছোটখাটো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। যেমন ধরুন, আমি হয়তো রান্নাঘরে কাজ করছি, হঠাৎ স্পষ্ট শুনতে পেলাম আমার স্বামী আমার নাম ধরে ডাকছে। আমি দৌড়ে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি আমাকে ডাকলেন? উনি খুব অবাক হয়ে বললেন, কই না তো, আমি তো ডাকিনি। আবার কখনো এমন হতো আমার স্বামী হয়তো রুমে বসে আছেন, হঠাৎ উনি শুনতে পেতেন আমি ওনাকে ডাকছি। উনি জিজ্ঞেস করলে আমি বলতাম, আমি তো ডাকিনি। এমনকি আম্মার সাথেও এমন ঘটনা ঘটত। আম্মা হয়তো নিজের রুমে ঘুমাচ্ছেন, হঠাৎ কানের কাছে কেউ ফিস ফিস করে বলল, আম্মা উঠুন।
আম্মা চমকে উঠে দেখতেন কেউ নেই। কে ডাকলো? কোথা থেকে ডাকলো? কিছুই বোঝা যাচ্ছে না। আমরা আসলে খুব অসহায় বোধ করছিলাম। এই অজানা ভয়টা আমাদের সবাইকে ধীরে ধীরে গ্রাস করছিল। আরেকদিনের কথা বলি। সেদিন রাতে আমি রান্নাঘর, ওয়াশরুম আর রুমের সব ময়লা একটা পলিথিনে ভরে বাইরে ফেলতে যাচ্ছিলাম। আমাদের রান্নাঘর থেকে বাইরের পার্কিং এরিয়ায় যাওয়ার জন্য একটা আলাদা দরজা ছিল। আমরা ময়লার বিনগুলো ওই পার্কিংয়ের একপাশে রাখতাম। আমি ময়লার ব্যাগটা হাতে নিয়ে রান্নাঘরের সেই দরজাটা খুললাম। দরজা খুলে বাইরে একটা পা রাখতেই আমি খুব স্পষ্ট একটা আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা ছিল একটা ছাগলের ডাকের মতো। আমি প্রথমটায় অতটা গুরুত্ব দেইনি। ময়লার ব্যাগটা ডাস্টবিনে ফেলে আমি চুপচাপ আবার ভেতরে চলে আসি এবং দরজা লক করে দেই। কিন্তু কিছুক্ষণ পর যখন আমি একটু শান্ত হয়ে বসলাম, তখন আমার মাথায় একটা বিষয় খেলতে শুরু করলো। আমি ভাবলাম, আমাদের বাড়ির সামনে তো একদম মেইন রোড, সারাক্ষণ গাড়ি চলে। এত ব্যস্ত একটা রাস্তার পাশে আমাদের পার্কিংয়ে এত রাতে ছাগল এলো কোত্থেকে? মেইন রোডের পাশে মাঝরাতে একটা ছাগলের ডাক শোনাটা একেবারেই স্বাভাবিক কোনো বিষয় ছিল না। তখন আমার মনে হলো যে ওই ছাগলের ডাকটা আসলে কোনো ছাগলের ডাক না, ওটা আমাদের বোকা বানানোর বা ভয় দেখানোর একটা নতুন কৌশল। আমি এরপর নিচে গেলাম, চারিদিকে খুঁজে দেখি কিচ্ছু নেই, শুধু ভেজা ভেজা পায়ের ছাপ দেখি, যা ছিল বড়ই অদ্ভুত। 4 পায়ের ছাপ, সামনের পা দুটির ছাপ ছাগলের মতো এবং পেছনের পা দুটির ছাপ অবিকল মানুষের মতো, কিন্তু আকারে অনেক ছোট। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। সময় গড়িয়ে যাচ্ছিল। এরপর আল্লাহ আমাদের পরিবারে আরেকজন নতুন মেহমান পাঠালেন। আমার একটা মেয়ে সন্তান হলো। মেয়ে হওয়ার পর প্রথম কিছুদিন সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যাগুলো এবার শুরু হলো একটু অন্যভাবে। মেয়ে যখন একটু একটু করে বড় হতে লাগলো, তখন ওর সাথে খুব ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে শুরু করলো। ঘটনাটা আপনাদের একটু বিস্তারিত বলি। মাঝরাতে হঠাৎ করে সে খুব বিকট শব্দে চিৎকার করে কেঁদে উঠত। মনে হতো কেউ ওকে খুব কষ্ট দিচ্ছে বা ভয় দেখাচ্ছে। ও কাঁদত আর এক দৃষ্টিতে আম্মার দিকে তাকিয়ে থাকতো। আম্মা তোর কান্না শুনে দৌড়ে ওর কাছে যেতেন। আম্মা ভাবতেন হয়তো বাচ্চাটা ভয় পেয়েছে। একদিন রাতে সে ওইভাবে চিৎকার করে কেঁদে ওঠে। আম্মা দৌড়ে এসে ওকে কোলে নিতে যান, অনেক আদর করেন। কি হয়েছে দাদু ভাই, আসো কোলে। আম্মাকে কোলে নেওয়ার সাথে সাথেই সে যে কাজটা করলো, সেটা কোনো সুস্থ স্বাভাবিক বাচ্চার পক্ষে করা সম্ভব না। আম্মার কোলে উঠেই তার 2 ছোট ছোট হাত দিয়ে আম্মার গলাটা সজোরে চেপে ধরল। বিশ্বাস করুন, ওই সময় ওর চোখের দৃষ্টি দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। একটা ছোট বাচ্চার চোখে এত রাগ, ক্ষোভ কিভাবে থাকতে পারে? ও এমনভাবে আম্মার গলা টিপে ধরেছিল যে আম্মার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। আম্মা বুঝতে পারছিলেন এটা কোনো বাচ্চার শক্তি হতে পারে না। একটা ছোট বাচ্চা কখনোই এত জোরে একজন বয়স্ক মানুষের গলা চিপে ধরতে পারে না। আম্মা প্রাণপণে দোয়া পড়তে লাগলেন। আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক, যা মনে আসছিল সব পড়ছিলেন। কিন্তু আমার মেয়ে কিছুতেই থামছিল না। এই চিৎকার আর ধস্তাধস্তির আওয়াজ শুনে আমার স্বামী আমাদের রুম থেকে বেরিয়ে আসে, আমিও আসি। আমরা এসে দেখি আম্মা মেঝেতে বসে আছেন। আমার মেয়ে ওনার গলা খামচে ধরেছে। আমরা হতবাক। দৌড়ে গিয়ে আম্মার কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করি, কিন্তু ওর গায়ে এত শক্তি আমরা দুজন মিলেও সহজে ছাড়াতে পারছিলাম না। আম্মা আমাকে বললেন, বৌমা, এটা আমাদের মেয়ের শক্তি না। যে শক্তি দিয়ে আমার গলা টিপে ধরেছিল, সেটা একটা বাচ্চার শক্তি হতে পারে না। আমরা কেউ ওই রাতে ঘুমাতে পারিনি। আমার মেয়ে আম্মার কোলেই ঘুমিয়ে পড়ে। আমরা ভাবলাম হয়তো ওই এক রাতেই ঘটনাটা শেষ হয়ে গেছে, কিন্তু না, এটা তো সবে শুরু। পরের দিন রাতেও ঠিক একই সময়ে মাহা আবার সেই একইভাবে চিৎকার করে ওঠে। আমরা ছুটে যাই, আবার সেই একই দৃশ্য। টানা 10টা দিন আমাদের সাথে এই ঘটনা ঘটতে থাকলো। প্রতিদিন রাতে একই সময়ে মা চিৎকার করে উঠত। আম্মা বলতেন, তোরা দুজন তো সারা রাত ঘুমাতে পারিস না, তোরা যা, একটু রেস্ট নে, আমি ওকে আমার কাছেই রাখছি। কিন্তু আমরা কি ওকে এই অবস্থায় রেখে ঘুমাতে পারি? আমরা সারা রাত জেগে ওর পাশে বসে থাকতাম। 10 দিন পর আমরা ভাবলাম হয়তো মেয়েটা আম্মার কাছে ঘুমাতে চাচ্ছে না দেখেই এমন করছে। আমরা সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে, ওকে আমাদের মাঝেই শুইয়ে রাখবো।
এই ভেবে আমরা ওকে বেডরুমে নিয়ে এলাম। আমাদের দুজনের মাঝখানে ওকে শুইয়ে দিলাম। ভাবলাম শান্তিতে ঘুমানো যাবে। কিন্তু ঘড়িতে যখন রাত 2টা কি 2:30, তখন হঠাৎ করেই সে আবার বিকট চিৎকার দিয়ে উঠল। আমার স্বামী আমাকে ধাক্কা দিয়ে তুলে বললেন, ওঠো, ও আবার কাঁদছে। আমি ধড়মড় করে উঠে বসলাম। দেখলাম মেয়ে বিছানায় নেই, ও ফ্লোরে বসে আছে আর গড়াগড়ি খাচ্ছে, চিৎকার করছে, মনে হচ্ছে কেউ যেন ওকে জবাই করছে। ও ফ্লোরের মাঝে নিজেকে ঘষছিল, কাঁদছিল। ওর কান্নাটা তো লাউড ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। ওর এই অবস্থা দেখে আমার স্বামীর আর সহ্য হলো না। উনি বললেন, না আর না, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা যাবে না। আসলে এই 10 দিনে আমাদের সবার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমরা আর কোনো ঝুঁকি নিতে চাচ্ছিলাম না। বিশেষ করে আমার শাশুড়ি আম্মা এই ঘটনাগুলোর কারণে খুব বেশি ট্রমাটাইজড হয়ে পড়েছিলেন। ওনার বয়স্ক শরীর এই ধকল আর নিতে পারছিল না। তাই আমরা সিদ্ধান্ত নেই এই বাড়ি ছেড়ে দেব, নতুন একটা বাড়ি খুঁজতে শুরু করি। বাড়ি খোঁজার সময়টাতেও আমাদের সাথে খুব অদ্ভুত ঘটনা ঘটত। বিশেষ করে ওই নিচতলার কাঠের সিঁড়িটার কাছে গেলে একটা গা ছমছমে অনুভূতি হতো। রাতে যদি কোনো কারণে আমাকে বা আমার স্বামীকে রান্নাঘরে যেতে হতো বাচ্চাদের দুধ বানানোর জন্য, তবে আমরা প্রচণ্ড ভয়ে থাকতাম। আমি যখন সিঁড়ি দিয়ে নামতাম তখন আমার সব সময় মনে হতো আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, কেউ একজন খুব ঠান্ডা দৃষ্টিতে আমাকে দেখছে। আমি ভয়ে ভয়ে পেছনে তাকাতাম না, শুধু চোখ বন্ধ করে সূরা পড়তাম। এই ভয় আর দৌড়াদৌড়ি করতে গিয়ে আমি ওই কাঠের সিঁড়ি থেকে 3 বার পড়ে গিয়েছিলাম। ব্যথাও পেয়েছিলাম, কিন্তু সেই ব্যথার চেয়েও ওই পেছনের অজানা ছায়ার ভয়টা এত বেশি ছিল, আমি ব্যথা ভুলে দৌড় দিতাম। একদিন রাতের কথা, আমি রান্নাঘরে দাঁড়িয়ে থালা বাসন ধুচ্ছিলাম। সিঙ্কের ঠিক সামনের দেয়ালে আমার ছায়া পড়ছিল। আমি থালা বাসন ধুচ্ছি, হঠাৎ আমার মনে হলো যে আমার ছায়ার ঠিক পেছনে আরো একটা ছায়া এসে দাঁড়িয়েছে। বুকের ভেতরটা ধক করে উঠল, পা দুটো ফ্লোরের সাথে জমে গেল, গলা শুকিয়ে কাঠ। আমি ঘাড় ঘুরিয়ে দেখার সাহস পাচ্ছিলাম না, শুধু সামনের দেয়ালের দিকে তাকিয়েই ওই ছায়াটা দেখছিলাম। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে ছায়াটা ধীরে ধীরে বড় হচ্ছে, মানে আমার পেছনের সেই অদৃশ্য জিনিসটা আস্তে আস্তে আমার আরো কাছে আসছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি, হাতের থালা বাটি ওখানে ফেলে রেখেই আমি দৌড় দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসি। যতক্ষণ না আমি ওপরে আমার রুমে পৌঁছাই ততক্ষণ আমার মনে হচ্ছিল কেউ আমাকে তাড়া করছে। আরেকদিনের কথা, সেদিন আমার স্বামী অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছিলেন। উনি গাড়ি পার্ক করে সোজা বাড়ির ভেতরে ঢোকেন। ভেতরে ঢুকে উনি প্রথমে আম্মার রুমে যান। আম্মার রুমে গিয়ে দেখেন আম্মা রুমে নেই। এরপর উনি সরাসরি দোতলায় আমাদের রুমে আসেন। রুমে এসে উনি আমাকে একটু চিন্তিত মুখে জিজ্ঞেস করলেন, তুমি কি একটু আগে আম্মার রুমে ছিলে? আমি অবাক হয়ে বললাম, কই না তো, আমি তো বাচ্চাদের নিয়ে এই রুমে আছি। উনি একটু ইতস্তত করে বললেন, না কিছু না, মানে এমনি জিজ্ঞেস করলাম আর কি। কিন্তু ওনার চোখের দৃষ্টি দেখে আর স্বর শুনে আমি বুঝতে পারলাম উনি কিছু একটা গোপন করছেন। আমি তখন জোরাজুরি করিনি, কারণ এমনিতেও আমরা সবাই খুব ভয়ের মধ্যে ছিলাম। বেশ কিছুদিন পর যখন ওই বাড়ি ছেড়ে আমরা নতুন বাড়িতে যাই, তখন একদিন কথায় কথায় উনি বলেন, সেদিন আমি যখন অফিস থেকে ফিরে গাড়ি পার্ক করে বাড়ির ভেতর ঢুকি, আম্মাকে রুমে না দেখে ফিরে আসার সময় স্পষ্ট দেখি যে আম্মা নিচতলায় লিভিং রুমে বসে টিভি দেখছে। আমি আম্মাকে বসে থাকতে দেখেই দোতলায় চলে আসি। দোতলায় এসে আমি যখন তোমার কাছে যাই তখন আমি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি আম্মার রুমে ছিলে কিনা, কারণ আমি নিচে আম্মাকে দেখে এলেও স্পষ্ট অনুভব করছিলাম যে কেউ একজন সিঁড়ি দিয়ে আমার আগে আগে দৌড়ে উপরে উঠল, আম্মার রুমে ঢুকলো। আমি ভেবেছিলাম হয়তো তুমি, কিন্তু তুমি বললে তুমি ওখানে যাওনি। এই কথা শোনার পর আমি বুঝতে পারি যে উনি সেদিন ওইভাবে কেন আমাকে প্রশ্ন করেছিলেন। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে ওই বাড়িটা ছেড়ে দিয়ে নতুন একটা বাড়িতে আমরা মুভ করি। এই নতুন বাড়িতে আমরা প্রায় 2 বছর হতে চলল আছি। আলহামদুলিল্লাহ, এই বাড়িটা খুব শান্ত। এখানে আসার পর থেকে আমরা খুব হালকা আর ফুরফুরে অনুভব করি। সেই আগের বাড়ির মতো দম বন্ধ করা পরিবেশ বা গা ছমছমে অনুভূতি এখানে নেই। কিন্তু ভাই, সব যে একদম ঠিক হয়ে গেছে তা কিন্তু নয়। ওই বাড়ির কিছু প্রভাব হয়তো এখনো আমাদের সাথে আছে, বিশেষ করে আমার মেয়ে মাহার ওপর। মাহার বয়স এখন 6 বছর। মাশাআল্লাহ, ও এখন অনেক বড় হয়েছে।
কিন্তু এখনো মাঝে মাঝে রাতে ও আগের মতোই ডুকরে কেঁদে ওঠে, একদম আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তখন ওকে সামলাতে বেশ কষ্ট হয়। এই তো সেদিনের কথা, আমি আমার বাচ্চাদের ঘুম পাড়াচ্ছিলাম। আমার 3টা বাচ্চা, আমি বাকি 2জনকে শুইয়ে দিয়ে মাহার কাছে গেলাম ঘুম পাড়াবো। ওর কাছে যেতেই ও কাঁদতে শুরু করলো। কান্নাটা স্বাভাবিক না। নো নো প্লিজ প্লিজ। আমি ভয় পেয়ে গেলাম। মাহা, কি হয়েছে মা, কাঁদছো কেন? মাম্মা প্লিজ হেল্প মি। ওর কথা বলাটা আমার কানে এখনো বাজে। ও এমন ভাবে আমার কাছে সাহায্য চাচ্ছিল, মনে হচ্ছিল কেউ ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে। ও কাঁদতে কাঁদতে বিছানার পেছনের দিকে সরে যাচ্ছিল, মনে হচ্ছিল কেউ ওর পা ধরে পেছনের দিকে টানছে। আমি আর 1 সেকেন্ডও দেরি করিনি। আমি দৌড়ে গিয়ে ওকে টেনে আমার কোলে নিলাম। ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি তখন অনবরত আয়াতুল কুরসি পড়ছি। এরপর ও আস্তে আস্তে শান্ত হলো। আমি বুঝতে পারি আমরা যে বাড়ি ছেড়ে চলে এসেছি তার অশুভ শক্তি এখনো কাটেনি। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমার সন্তানদের, আমার পরিবারের সব ধরনের অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন। আমরা তো আসলে মানুষ, আমাদের ক্ষমতা কতটুকুই বা? আল্লাহর সাহায্য ছাড়া আমরা অসহায়। যাওয়া সম্ভব নয়, তাই ঘটনাটি পড়ে শোনাবেন। আমার উল্লেখযোগ্য কিছু শখের মধ্যে একটি হলো মোটর বাইকে ভ্রমণ করা। সাধারণত ডে ট্যুর করি, তাই ফেরার পথে অনেকবার বেশ রাত হয়ে যায়। গত ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে, তারিখটি মনে নেই, তেমন একটি ট্যুর থেকে ফেরার পথে আমার সাথে এই ঘটনাটি ঘটে। আমি গ্রুপ ট্যুরের পাশাপাশি একাও রাইড করি এবং ভ্রমণ পছন্দ করি। মাঝে মাঝেই একা রওনা হয়ে যাই যখন একঘেয়েমি লাগে। সেদিন আমি সিলেট সদর থেকে বিয়ানীবাজার উপজেলায় এক পরিচিত ভাইয়ের সাথে দেখা করে বড়লেখা, জুড়ি, রাজনগর, ফেঞ্চুগঞ্জ উপজেলা হয়ে শহরে ফেরার রুট প্ল্যান করি। রাজনগরে আরেক পরিচিত বাইকার ভাইয়ের সাথে দেখা করার কথা ছিল। বেশ কিছুদিন বেড়ানো হয়নি। আমার উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব রাইড করে আসা, তাই ইচ্ছে করেই রুটের লেংথ বাড়িয়ে দিয়েছিলাম। তো আমি যখন ফেরার পথে রাজনগরে পৌঁছাই, রাত প্রায় 9টার বেশি হয়ে গেছে। রাত 1টা-2টা পর্যন্ত নাইট রাইড করে আমি অভ্যস্ত ছিলাম, আর সে কারণে কোনো তাড়াহুড়া ছিল না। শেষ মিট আপ করে বেরোনোর সময় রাত 11টা-12টার মতো হয়ে যায়। শীত তখন বেশি ছিল। উল্লেখ্য যে আমার রাইডিংয়ের সময় আমি 30-40 কিলোমিটার পর পর ব্রেক নিয়ে কোনো বাজারে নেমে চা খাই, এটাই অভ্যাস। এটা এমন নয় যে আমি চা এমনিতে বেশি খাই, ভ্রমণের সময় আমার ভালো লাগে, এতে রাস্তায় ফোকাস করা সহজ হয়। তাছাড়া শীতের রাতে কুয়াশা বেশি থাকায় ফোকাস করে গাড়ি চালাতে হয়। ঠান্ডা বাতাস লাগে এত বেশি, চায়ের ব্রেক এবং তার ক্রেভিং অনেক বেশি হয়। পাহাড়ি হাইওয়ে রাস্তায় টুকটাক গাড়ি ছিল কিছুক্ষণ পর পর। কখনো এই রুটে সন্ধ্যার পর আসলে বুঝতে পারবেন অন্যরকম একটা অনুভূতি। উঁচু নিচু পাহাড়ি রাস্তায় গা ছমছম করে উঠবে। আর শীতের রাতে এমন সময় তো পরিবেশ অনেক ভৌতিক লাগে। তবে আমার ভৌতিক ভয় ছিল না, ছিল শেয়ালের ভয়। হঠাৎই এরা ছুটে রাস্তা পেরোতে পারে, তাই বাইক নিয়ন্ত্রণ করতে না পারলে দুর্ঘটনা ঘটে। ছোটখাটো বাজারগুলো নিঃসঙ্গ, দোকানপাট লাগিয়ে গেছে লোকেরা, তাই চায়ের আশায় তাকিয়ে থেকেও ভাগ্য অনুকূলে ছিল না। তেমনি একটি ছোট্ট বাজার পেরোনোর সময় বাইক স্লো করে তাকিয়ে যাচ্ছি দুপাশে কোনো চায়ের দোকান আছে কিনা সেই আশায়। না, পাইনি, সব বন্ধ। কোনো ব্যক্তিও নজরে পড়েনি। মফস্বলে বা গঞ্জে শীতে এমনই হয়, রাত তাড়াতাড়ি নামে আর বাজারে দোকানপাটও বন্ধ হয় 10টা-11টার ভেতর। আশাহত হয়ে বাজারের শেষ প্রান্তে এসে নজরে পড়ল বাজার থেকে কিছু দূরে, সামনে হেঁটে গেলে 3-4 মিনিট লাগবে এমন দূরত্বে একটি ছোট চায়ের দোকানের সাইজের দোকান। বাতি জ্বলছে, ধোঁয়া উঠছে। খুশি হয়ে গেলাম। আগ্রহ নিয়ে বাইক টান দিয়ে সামনে গিয়ে দেখি, হ্যাঁ, এটি একটি ছোট্ট টং টাইপের মুদি দোকান, চা কাম চায়ের দোকান। চায়ের কেটলি থেকে ধোঁয়া উঠছে। ভেতরে দোকানে বসে আছে চাদর পেঁচিয়ে, মাথায় মুখে মাংকি ক্যাপ এবং চেহারা দেখার উপায় নেই। একজন খদ্দেরও ছিল সামনে ছোট বেঞ্চিতে বসে, সেও চাদর পরে আছে।
লাল চাদর, মুখ নিচু করে দোকানের টিনের সাথে হেলান দিয়ে বসেছিল ঝিমুনির মতো করে। হাতে তার বড় লাঠি দেখে আন্দাজ করলাম বাজারের চৌকিদার হবে হয়তো। আমি এগুলো ভ্রুক্ষেপ না করে জিজ্ঞাসা করি, চা হবে? দোকানি হ্যাঁ সূচক মাথা নেড়ে জড়সড় খড়খড়ে গলায় বসতে বলল। শীতের রাতে এমন সময়ে এগুলো কিছুই অস্বাভাবিক ছিল না। উনি চা দিলেন, আমিও নিলাম। গুড়ের গরম চা মুখে পড়তেই শরীর জুড়িয়ে মন খুশি হয়ে এলো। অসাধারণ একটি স্বাদ ছিল চায়ের, যার সাথে আমি আগে পরিচিত ছিলাম না। বর্ণনা করা সম্ভব না। চা পান করে ওনাকে বললাম, আঙ্কেল, আপনার চা কিন্তু অসাধারণ। কি কি দেন এতে? উনি কিছু বললেন না, জবাবে একটি হাসির মতো শব্দ করলেন। আমি আর কথা বাড়ালাম না। দাম জানতে চাইলাম, বললেন 2 টাকা। শুনে অবাক, এমন স্বাদের চা আর 2023 সালে এসে এই চা কেউ 2 টাকায় বেচে? এটা তো অসম্ভব। ভুল শুনলাম না তো? আবার জিজ্ঞাসা করতে বলে ওঠেন, 2 টাকা দাও। কথাটি বললেন সিলেটি ভাষায়। কথার সুরে এমন কিছু ছিল যে আমি প্রভাবিত হলাম। অস্বস্তি লাগলো। চৌকিদার ব্যক্তি কিন্তু যেভাবে মাথা নিচু করেছিলেন সেভাবেই আছেন। হয় ঘুমোচ্ছেন, না হয় আগ্রহ নেই। আমি 2 টাকা দিয়ে আসার সময় অস্বস্তি কাটাতে আড়ষ্ট হাসি দিয়ে বললাম, এমন স্বাদের চা এত কম দামে, এমন চা যদি অন্য কোথাও পাওয়া যেত, এই চায়ের তুলনা নেই। আমার কথা শুনে উনি জবাব দিলেন, আচ্ছা, পাবেন। আমি এই কথার সারমর্ম বুঝলাম না, কথাও বাড়ালাম না। বাইক স্টার্ট দিয়ে রওনা দিলাম। প্রায় 10 কিলো রাস্তা আসার পর সারমর্ম ব্যাখ্যাতীতভাবে সামনে এলো। হঠাৎ করেই আমার সামনে শেয়াল পড়ল। ভোরকে দিয়েছিল, তাই বাইক স্লো করে সাবধানে চালাচ্ছিলাম। এই জায়গায় কুয়াশা একটু কম থাকায় কিছু দূরে লক্ষ্য করলাম একটি বাতি জ্বলছে রাস্তার পাশে। বাইকের গতি কম ছিল। বাতির উৎসের সামনে দিয়ে যাওয়ার সময় চোখ বুলিয়ে আমি হতভম্ব। এ তো সেই চায়ের দোকান। কয়েক সেকেন্ড দেখেছি, তাতেই সেই দোকানি এবং চৌকিদারকে সেই অবস্থাতেই বসে থাকতে দেখলাম। একদম সেম দোকান। রাস্তার পাশে একাকী একটি দোকান, আশেপাশে কিছু নেই। দাঁড়ানোর সাহস হয়নি। শুধু ভাবছিলাম, এটা কি হলো? এই দোকান এখানে আসবে কিভাবে? কয়েক মিনিট পর নিজেকে সান্ত্বনা দেই, হয়তো অন্য একটি দোকান দেখে আগের দোকান ভেবেছি। কিন্তু সেম 2টা লোক বসা, এটির ব্যাখ্যা নেই আমার কাছে। তাও ভাবলাম চোখের ভুল। কিছুক্ষণ আগে দেখে আসায় সেই মেমোরির ছবি হয়তো দৃশ্যর সাথে গুলিয়ে গেছে। জোর করে মাথা থেকে এগুলো সরিয়ে রাস্তায় ফোকাস করলাম। ফেঁসুগঞ্জের ব্রিজ পেরিয়ে যাওয়ার সময় আবার চা খেতে ইচ্ছে হলো, কিন্তু লেট হচ্ছে ভেবে ঠিক করি শহরে পৌঁছে চা নেব। লেট হচ্ছিল কারণ কুয়াশায় ভিজিবিলিটি কম থাকায় বাইকে স্পিড তোলা যাচ্ছিল না। 35 থেকে 50 কিলোমিটার স্পিডে চালাচ্ছিলাম। মাঝে মাঝে 1-2টি ট্রাক এবং মাইক্রোবাসের দেখা ছাড়া রাস্তায় আর কিছুই ছিল না। আর একটি বাজার এবং ব্রিজ পার হয়েছি। দুপাশে কিছুই নেই, গাছপালা এবং তার অতীতে হাওরের মতো বিস্তৃত প্রান্তর ছাড়া। হঠাৎই আমার মনে হলো সামনে কিছু আছে। গতি কমিয়ে গিয়ে দেখলাম 2টি সাদা গরু রাস্তার একপাশের লেনে শুয়ে আছে। বিরক্ত হলাম আর পাশ কাটিয়ে যাওয়ার সময় ভাবলাম, এত রাতে গরুকে ছেড়ে রাখে? এই খোলা জায়গায় গরু আসবে কিভাবে, তাও রাত 12টার পর? এই চিন্তাগুলো মাথায় আসার আগেই নজরে পড়ল সামনে রাস্তার পাশে একটি টং দোকান টাইপের দোকান। তখনও বাইকে গতি তুলিনি। ধীরে ধীরে দোকান পার হওয়ার সময় তাকালাম। আমি স্তম্ভিত। এ কি দেখছি আমি? এ তো সেই চায়ের দোকান। সেই দোকানে সেই সেম পুরনো লাল বাল্ব জ্বলছে দোকানে। চায়ের কেটলি থেকে ধোঁয়া উঠছে। এবার কোনো ভুলের অবকাশ নেই। আমি ঠিক দেখেছি, কিন্তু বেঞ্চে সেই চৌকিদার নেই। সে দোকানের পাশে দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু লাল চাদর দেখা যাচ্ছে। হাতের লাঠি উঁচিয়ে ইশারা করছে থামতে। আমি ততক্ষণে বুঝে গেছি আমার সাথে কি করছে। বাইকের গতি তুলে আমি জোরে টান দিয়ে এগিয়ে গেলাম। কুয়াশা, অ্যাক্সিডেন্ট কিছুই মাথায় আসেনি। আমি এগিয়ে চলেছি আর মনে মনে দোয়া পড়ছি। মিনিট খানেক পর চোখের কোণে কিছু একটা নজরে পড়ল। মাথায় একটু পাশ ফিরিয়ে দেখি আমার বাম পাশে 5-7 হাত ব্যবধানে সেই চৌকিদার ছুটে চলেছে।
চেহারা দেখা যাচ্ছে না এবং মুখের জায়গায় অন্ধকার। গায়ের লাল চাদরের অংশ পেছনে বড় পতাকার মতো উঠছে। হাতে লাঠি। বাইকের প্রায় ৬০-৭০ গতির সাথে তাল মিলিয়ে ছুটছে সে, যা কোনোভাবেই কোনো মানুষের পক্ষে সম্ভব না। অন্তত আমার মনে হয় না। রাস্তায় বাতি নেই, আর কোনো গাড়িও নজরে পড়ছে না। যতটুকু দেখেছি তা আমার বাইকের হেডলাইটের পেছনের দিকের আবছা আলোয়। আতঙ্কে আমার শুধু একটা চিন্তায় আসছিল, এই জায়গায় দুর্ঘটনা হলে কেউ আমার খোঁজ পাবে না। এদিকে কুয়াশার কারণে রাস্তায় ৪০-৫০ গজের বেশি দেখা যাচ্ছে না। যত দোয়া দরুদ জানি পড়ছিলাম, রাস্তা দেখার চেষ্টা করছিলাম। সাইডের সেই অবয়বকে আর দেখার সাহস ছিল না। বুঝতে পারছিলাম সে এখনো পাশে আছে। মিনিট খানেক এভাবে চলার পর আমার কানের কাছে একটা কথা ভেসে আসলো, চা খাবেন না? আমার পরনে হেলমেট ছিল, তারপরেও স্পষ্ট শোনা গেল। সে কথা আমার কানে আসতেই শরীরে শিরশির একটা অনুভূতি আসলো। বহু কষ্টে ব্রেনকে নিয়ন্ত্রণ করে বাইক সামলে গতি আর একটু বাড়িয়ে দেই। সেই সাথে উচ্চ স্বরে দোয়া পড়তে থাকি। কিছুক্ষণ পর সামনে আরেকটি বাজার আসে। তখন সাহস ফিরে পাই। পাশে পেছনে তাকিয়ে দেখি, না, কেউ নেই। বাজার রীতিমতো বন্ধ, লোকজন কেউ নেই, নজরে পড়েনি। কিন্তু তাও সাহস পাচ্ছিলাম। কেন জানি না, শরীরে অনেক ক্লান্তি অনুভব করছিলাম। হয়তো হঠাৎ হওয়া মানসিক উত্তেজনার কারণে এমন হচ্ছিল। কিন্তু শহর এখনো ১৮-২০ কিলোমিটার দূরে। বাজারে বাইক থামিয়ে ব্যাগ থেকে পানির বোতল বের করে গলা ভেজালাম। যদিও অনেক তৃষ্ণা পাচ্ছিল, কিন্তু বেশি পান করলে শীতের সময় ঘন ঘন বাথরুমে যেতে হয়, তাই পান করিনি। কিছুটা ধাতস্থ হয়ে আবার রওনা দিলাম। বাকি রাস্তায় কিছুই ঘটেনি, তবে ভেতরে ভয় ছিল আর শরীর খারাপ লাগছিল। বাসায় পৌঁছেই বমি করে দেই। গোসল করে ঘুমোতে গেলে ঘুম আসে নিমেষেই। সব মিলিয়ে অনেক ক্লান্ত ছিলাম। তখন আমি জানতাম না আমার সাথে ঘটার আরো বাকি আছে। আমার ঘুম ভাঙল ১ কি ২ ঘন্টার ভেতরেই, কারণ জানা নেই। কিন্তু আমি চোখ খুলতে পারছি, নড়তে পারছি না, চিন্তা ভাবনাও করতে পারছি, আওয়াজ করতে পারছি না। আমি মনে মনে ভাবছি, কি হচ্ছে, স্লিপ প্যারালাইসিস নাকি? কিন্তু আমার এরকম আগে কখনো হয়নি। আর আমি রুমে চোখ বুলাচ্ছি, আর দরজার কাছে অন্ধকার রুমের আবছা আলোয় চোখ আটকে যায়। তখন আমি একটি অবয়ব দেখলাম। কিছুই দেখা যাচ্ছে না ভালোভাবে, কিন্তু লাল কাপড় পরা বুঝলাম। তাৎক্ষণিক মাথায় এলো সেই চাদরওয়ালা চৌকিদারের কথা। অস্থির লাগছিল ব্যাপারটা, কিন্তু নড়তে পারছি না। আমি শর্ট টেম্পারের মানুষ, ক্রমাগত চেষ্টা করছি নড়তে, কিন্তু আওয়াজ করতে না পারায় রাগ হচ্ছিল। সে এক মিশ্র অনুভূতি। দোয়া দরুদ যা জানি পড়ছিলাম, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। অবয়ব যেমন আছে তেমনি, আমার অবস্থাও একই, শুধু নিঃশ্বাসের আওয়াজ শুনছিলাম। মনে হচ্ছিল কি যেন বড় বড় শ্বাস নিচ্ছে। মানুষ সাধারণত এত বড় শ্বাস নেয় না। কতক্ষণ কেটে গেল জানি না। শরীরের সমস্ত বল আর ইচ্ছা শক্তি জড়ো করে ঝট করে উঠে বসলাম। তখন আমার ভয়ের চেয়ে রাগ বেশি কাজ করছিল। শুনতে অস্বাভাবিক লাগলেও আসলেও তাই। আমি শারীরিকভাবে বড় এবং বলশালী হওয়ায় ছোটবেলা থেকেই আমার কনফিডেন্স লেভেল অনেক হাই ছিল। সম্ভাব্য অশরীরীর প্রতি রাগ হচ্ছিল। মাথায় শুধু একটাই চিন্তা কাজ করছিল, আমার পিছু নিয়ে বাসা পর্যন্ত চলে এসেছে। যত যাই হোক, নিজের ঘরে সবারই সাহস কাজ করে। ছুটে গিয়ে লাইট জ্বালালাম, যাই হোক দেখে নেব ভেবে। না, কিছুই নেই রুমে। ঘুমাতে আর পারলাম না। পরদিন আমি স্থানীয় এক হাফেজ সাহেবের কাছ থেকে ঝাড়ফুঁক করে নেই। উনি সব শুনে বলেন, বদজিনের কবলে পড়েছিলাম, সাবধানে পাক পবিত্র থেকে রাতে চলাফেরা করা উচিত। পরবর্তী ১০-১৫ দিন আর রাতে ঘুমোতে পারিনি, যদিও আর কিছুই ঘটেনি এখন অবধি। এখন আমি একা ঘুরি, কিন্তু তারপর থেকে আমি প্রপার রেস্টুরেন্ট ছাড়া চা ব্রেক দেই না। এবং রাত ৯টার বেশি বেজে গেলে হাইওয়েতে বাইক চালাই না, একা।
এই ছিল আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। আমি জানতে পারিনি কেনই বা আমার পিছু নিয়েছিল সেই চৌকিদার এবং সেই দোকানি। নাকি এমন স্বাদের চা এত কম দামে আর কোথাও পাওয়া যাবে না বলাটাই আমার ভুল ছিল। আমার বিশ্বাস এই স্বাদের চাও ভালো কিছু ছিল না, তাই বাসায় এসে বমি হয়েছে। উল্লেখ্য, তাদের আর আমার মধ্যকার কথাবার্তা সিলেটের আঞ্চলিক ভাষায় হয়েছে। প্রচারের স্বার্থে আমি শুদ্ধ বাংলায় লিখেছি। ভালো লাগলে শেয়ার করবেন। প্রিয় লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ আপনাদেরকে খুব ভালো রেখেছেন। আজকে ঘটনায় যাবার আগে আপনাদেরকে একটা বিষয় ভাবতে বললে আপনারা কি আমার সাথে ভাববেন? ধরে নিচ্ছি ভাববেন। একবার ভাবুন তো, অদেখা কোনো সত্তার সাথে একই ছাদের নিচে বছরের পর বছর পার করে দেওয়ার কথা। ভাবুন তো, তারা আপনার পরিবারেরই একটা অংশ হয়ে গেছে। কেমন লাগতে পারে আপনাদের? এই কথাগুলো আমি এমনি এমনি বলছি, বিষয়টি ঠিক তা নয়। আজকের ঘটনা আমাকে এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য করেছে। আমি জানি না আপনারা এই বিষয়গুলো নিয়ে ভাবছেন কিনা। যদি আমার কথা বলতে হয় তবে আমি বলবো, আমি ভেবেছি, অনেকবার ভেবেছি, বারবার ভেবেছি, অনেক সময় নিয়ে ভেবেছি। আর যতবারই ভেবেছি ততবারই কেন না জানি এক অদ্ভুত অনুভূতি আমাকে গ্রাস করে নিয়েছে। আমি শিউরে উঠেছি। আমি মোহাম্মদ সিফাত আলম আপনাদের সামনে যে ঘটনাটি তুলে ধরছি বা শেয়ার করছি, তা আমার সাথে শেয়ার করেছেন সোনিয়া নামের এক আপু। সোনিয়া আপুর জীবনের এই ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়। মানুষ আর জিনদের একসাথে একই ছাদের নিচে বসবাস করার একটা ঘটনা। দীর্ঘ ৭৫ বছরের বেশি সময় ধরে তাদের পরিবার এক অবিশ্বাস্য জীবনযাপন করে আসছে। আমি সোনিয়া আপুর ভাষাতেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলে যাচ্ছি সরাসরি সোনিয়া আপুর ঘটনায়। প্রথম অধ্যায়। আসসালামু আলাইকুম। আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা হয়তো অনেকের কাছেই একেবারে অবিশ্বাস্য মনে হতে পারে। হয়তো ভাববেন এসব শুধু কল্পকাহিনী, কিন্তু বিশ্বাস করুন, এটি আমার এবং আমার পরিবারের একেবারে বাস্তব জীবনের অভিজ্ঞতা। আমি এবং আমার পুরো পরিবার দীর্ঘ ৭৫ বা ৭৬ বছর ধরে জিনদের সাথে একই ছাদের নিচে অত্যন্ত স্বাভাবিকভাবে জীবনযাপন করে আসছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা, ৭৫ বছর। এই দীর্ঘ সময় ধরে তাদের সাথে আমাদের এক অদ্ভুত আর শান্তিপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। এটা এখন আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আমাদের এই রোমাঞ্চকর আর বিস্ময়কর ঘটনা শুরুটা হয়েছিল অনেক বছর আগে। তখন দেশভাগের সময় আমার পরদাদারা ভারত থেকে চলে এসে এই এলাকায় প্রথম বসবাস শুরু করেছিলেন। আমার পরদাদা ছিলেন অত্যন্ত ধার্মিক মানুষ, খুব পরহেজগার। তার কপালে সেজদার দাগ ছিল একদম স্পষ্ট। তিনি ইসলামিক জ্ঞানে অনেক বেশি গুণী ছিলেন। দ্বীনের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। তাকে সবাই একজন বড় আলেম আর জ্ঞানী মানুষ হিসেবেই জানত, সম্মান করত সবাই। আমাদের পরিবারের ধর্মীয় পটভূমি অনেক আগে থেকেই খুব সুদৃঢ় আর খাঁটি। আমার পরদাদার একটা নিজস্ব বড় লাইব্রেরি ছিল, বিশাল বড় লাইব্রেরি। কাঠের তাকগুলো একেবারে ছাদ পর্যন্ত ঠেকে থাকতো। সেখানে অসংখ্য ইসলামিক বই আর কোরআন মাজিদ রাখা থাকতো। বইগুলোর একটা পুরনো গন্ধ ছিল। দিনের অনেকটা সময় তিনি ওই লাইব্রেরিটি কাটাতেন। মানে বলতে গেলে ইবাদত আর পড়াশোনা নিয়েই থাকতেন তিনি। কিন্তু খুব অদ্ভুত একটা ব্যাপার ছিল, তিনি আমাদের পরিবারের সবাইকে আর বাইরের মানুষদেরও খুব সহজভাবে বলতেন। তিনি ওই লাইব্রেরিতে জিনদেরকে পবিত্র কোরআন শিক্ষা দেন। তিনি মূলত জিনদের কোরআনের শিক্ষক ছিলেন। মানুষ কতটা ইসলামিক জ্ঞানে গুণী হলে জিনেরা তার কাছে কোরআন শিখতে আসে তা একবার ভেবে দেখুন আপনারা। তিনি আমাদের পরিবারের প্রতিটি সদস্যকে অত্যন্ত কঠোরভাবে নিষেধ করে দিয়েছিলেন। দিনের একটা নির্দিষ্ট সময়ে কেউ যেন কোনোভাবেই তার সাথে দেখা করতে না আসে, ওই লাইব্রেরির আশেপাশে কেউ যেন না যায়। তিনি বুঝিয়ে বলেছিলেন ওই নির্দিষ্ট সময় জিনদের সাথে তার কোরআন শিক্ষার ক্লাস চলতে থাকে, আর সেই জিনেরা স্বভাবতই সাধারণ মানুষের সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, নিজেদের প্রকাশ করতে চায় না।
তাই তাদের গোপনীয়তা আর স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করেই তিনি সবাইকে বারণ করতেন। আমরা সবাই তার এই নির্দেশ অত্যন্ত শ্রদ্ধার সাথে মেনে নিতাম। বাড়ির ছোটদেরও কড়া শাসন করা হতো এই ব্যাপারে। এই নির্দিষ্ট সময়ে ওই লাইব্রেরির ধারের কাছেও ঘেঁষতে দেওয়া হতো না কাউকে। কেউ ভুল করেও ওদিকে পা বাড়াতো না। এরপর সময় তার নিজস্ব গতিতে এগিয়ে যেতে থাকে। দেশভাগের পর যখন আমরা এখানে এসে বসেছি, তার মাত্র 2 থেকে 3 বছর পরের কথা। আমার সেই পরম শ্রদ্ধেয় পরদাদা একদিন মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করলেন। তার মৃত্যুতে আমাদের পুরো পরিবারে শোকের ছায়া নেমে এলো। সবাই খুব ভেঙে পড়েছিল, কিন্তু তার মৃত্যুর পর এক অদ্ভুত ঘটনা ঘটল। এমন ঘটনা সচরাচর শোনা যায় না। শুনলে যে কারোরই গা ছমছম করে উঠবে। আমার পরদাদার কাছে যে জিনেরা কোরআন শিখতে আসতো, তারা আসলে একা আসতো না, তারা সপরিবারে সেখানে বসবাস করত। পরদাদার মৃত্যুর পর সেই জিন পরিবারগুলো একদিন আমার দাদার কাছে এসে হাজির হলো। আমার দাদার নাম ছিল সুলাইমান। দাদা একদিন রাতে তার ঘরে বসে আছেন। হঠাৎ করে ঘরের পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেল। একটা অদ্ভুত সুগন্ধি, গোলাপ জল আর কেমন যেন আগরবাতির গন্ধ। দাদা বুঝতে পারলেন কেউ এসেছে। জিনেরা অত্যন্ত বিনয়ের সাথে আমার দাদাকে সম্বোধন করলো। মানুষের রূপ ধরে এসেছিল হয়তো। তারা বলল, আমরা আপনার পিতার আচার আচরণ আর তার ইসলামিক জ্ঞানে অত্যন্ত মুগ্ধ। আমরা তার কাছে কোরআন শিখতাম। এই পরিবারের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখন তিনি যেহেতু আর বেঁচে নেই, তাই আপনারা যদি আমাদের সদয় অনুমতি দেন, তবে কি আমাদের পরিবারগুলো আপনাদের এই বাড়ির উপরের ফাঁকা অংশগুলোতে স্থায়ীভাবে বসবাস করতে পারে? আমরা আপনাদের সাথেই থাকতে চাই। যদি আমরা উপরের অংশগুলোতে চলে যাই, তবে আপনাদের কোনো সমস্যা হবে কি? আমার দাদা সুলাইমান ছিলেন অত্যন্ত শান্ত আর বিচক্ষণ একজন মানুষ। তিনি তাদের কথা শুনে বিন্দুমাত্র বিচলিত হলেন না, খুব স্বাভাবিকভাবেই উত্তর দিলেন। তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আপনারা থাকতে পারেন। এতে আমাদের তরফ থেকে কোনো ধরনের সমস্যা বা আপত্তি নেই। আপনারা নিশ্চিন্ত উপরের অংশে বসবাস করতে পারেন। ব্যাস, দাদার এই সম্মতির পর থেকেই মূলত তাদের সাথে আমাদের নতুন অধ্যায় সূচনা হলো। তাদের যতগুলো পরিবার সেখানে ছিল, তারা সবাই খুব শান্তিতে আমাদের সাথে উপরের তলায় ধারাবাহিকভাবে বসবাস করতে শুরু করলো। আপনারা তো জানেনই আগের যুগের মানুষের জীবনযাপন কেমন ছিল। তখন সবাই বিশাল একান্নবর্তী পরিবারে বাস করত। আমাদের পরিবারটি ছিল ঠিক তেমনই একটা বিশাল পরিবার। সবাই মিলেমিশে একই সাথে থাকতাম। চাচা, ফুপু, কাজিনরা সবাই এক বাড়িতে থাকতাম। কিন্তু সময়ের সাথে সাথে পরিবারের পরিধি বাড়তে শুরু করলো। পরিস্থিতি কিছুটা বদলাতে লাগলো। আমার চাচারা আর চাচাতো ভাই বোনেরা যখন ধীরে ধীরে নিজেদের জন্য আলাদা বাড়ি তৈরি করে সেখানে বসবাস করতে শুরু করলো, তখন এক বিস্ময়কর ব্যাপার ঘটলো। আমরা দেখলাম ওই জিন পরিবারগুলো ঠিক আমাদের মানুষের মতোই নিজেদের পরিবারকে আলাদা করে ফেলেছে। মানে আমার কোনো চাচাতো ভাই বা কোনো চাচা যখনই নতুন কোনো বাড়ি কিনে সেখানে থাকতে শুরু করেন, তখন ওই জিন পরিবারের থেকেও কিছু সদস্যরা আলাদা হয়ে যেত। তারা গিয়ে ওই নতুন বাড়িতে চাচাদের সাথে বসবাস করতে শুরু করত। তারা যেন আমাদের পরিবারেরই এক অদৃশ্য আর অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। যেখানে আমাদের পরিবারের কেউ যাচ্ছে, তারা সেখানে ছায়ার মতো সাথে যাচ্ছে। ব্যাপারটা আসলে অবাক করার মতো, তাই না? সাধারণত এই জিনগুলো অত্যন্ত শান্তিপ্রিয় ছিল। তারা সবাই ধর্মপ্রাণ মুসলমান। তারা কখনোই আমাদের অকারণে বিরক্ত করত না। কিন্তু বছরে কিছু নির্দিষ্ট মাস বা কিছু সময় এমন আসে যখন তাদের মধ্যে এক অদ্ভুত চাঞ্চল্য দেখা যায়। তারা নানা ধরনের অনাকাঙ্ক্ষিত কার্যকলাপ শুরু করে দেয়। আমি প্রথমে আমার নিজের জীবনের একটা অত্যন্ত ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বিস্তারিত জানাচ্ছি, তাহলে আপনারা পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। ঘটনাটি ঘটেছিল আমাদেরই একটা পারিবারিক মিলন মেলার দিনে। ঈদের সময় ছিল বোধহয়, আমার সম্পূর্ণ মনে নেই। আমাদের একজন চাচাতো ভাইয়ের বাড়ি আমার বাড়ির খুব কাছেই অবস্থিত। ওই ভাইয়ের নাম ছিল রাকিব ভাইয়া। আমাদের এই বাড়িটি হলো পরিবারের প্রধান কেন্দ্রবিন্দু। যখনই ঈদ বা অন্য কোনো উৎসব আসে, তখন পরিবারের সবাই এই বাড়িতে এসে জড়ো হয়। এমনকি পরিবারের কারো যদি ছোটখাটো কোনো সমস্যাও দেখা দেয়, তাহলে সবাই সমাধানের জন্য এই বাড়িতে ছুটে আসে। এর প্রধান কারণ হলো আমার বাবা তার ভাই বোনদের মধ্যে সবার বড়। সবাই তাকে অভিভাবক হিসেবেই মেনে নিয়েছে। তো সেই দিনটিতেও এমন একটা পারিবারিক আবহ বিরাজ করছিল। সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম।
হঠাৎ আমার এক চাচি আমাদের সবাইকে বললেন, আমরা এখন রাকিবদের বাড়িতে যাচ্ছি, তোমরা সবাইও আমাদের সাথে চলে আসো। আমি তখন আমার সমবয়সী চাচাতো ভাই বোনদের সাথে খেলাধুলায় মগ্ন ছিলাম। আমরা খুব আনন্দে খেলছিলাম, তাই আমি চাচিকে বললাম, আপনারা সবাই এখন যান, আমরা আমাদের খেলা শেষ করে তারপর আসব। এই কথা শুনে বড়রা সবাই রাকিব ভাইয়াদের বাড়িতে চলে গেলেন। আমরা কয়েকজন ভাই বোন মিলে খেলায় মগ্ন ছিলাম, আর এতটাই মগ্ন ছিলাম যে আশেপাশের পরিবেশ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই ছিল না। এই কিছুক্ষণ পর হঠাৎ করে আমার এক চাচাতো ভাইয়ের খুব তৃষ্ণা পেল। ওর নাম ফাহিম। ফাহিম পানি খাওয়ার জন্য একা একা নিচের তলায় নেমে গেল। আমরা উপরে বসে খেলছি। 5-10 মিনিট চলে গেল, ফাহিমের কোনো খবর নেই। হঠাৎ সিঁড়িতে ধূপধাপ শব্দ। তাকিয়ে দেখি ফাহিম অত্যন্ত আতঙ্কিত অবস্থায় হাঁপাতে হাঁপাতে ওপরের দিকে ছুটে আসছে। ওর চোখে মুখে ভয় আর অত্যন্ত আতঙ্ক। ওর চোখ মুখ ভয় পুরো ফ্যাকাশে হয়ে গেছে, কেমন যেন কাগজের মতো সাদা দেখাচ্ছে তাকে। ছেলেটা কাঁপছে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সে কাঁপতে কাঁপতে আমাদেরকে বলতে লাগলো সে নিচে এক অদ্ভুত দৃশ্য দেখেছে। সে বলল, আমি দেখলাম বোরকা পরা একজন মহিলা কখনো এদিকে যাচ্ছে, আবার কখনো ওদিকে যাচ্ছে, বারবার বিভিন্ন জিনিসে হাত দিচ্ছে আর নড়াচড়া করছে। এই কথা শুনে আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সে আমাদের সবাইকে জোরে জোরে ডাক দিতে লাগলো। ওর ডাক শুনে আমরা সবাই তাড়াহুড়ো করে নিচে নেমে এলাম। পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলাম। প্রথমে আমার মনে হলো ওই মহিলাটি হয়তো আমাদের বাড়িতে কাজ করার কোনো বুয়া হবেন। তার নাম ছিল সুফিয়া খালা। আমি ভাবলাম সুফিয়া খালাই হয়তোবা ছিল। ছোটবেলা থেকেই এই সুফিয়া খালার সাথে আমার একেবারেই বনিবনা হতো না। আমাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কিন্তু এরপর আমরা যা দেখলাম তা আমাদের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ভয়ে কেমন যেন বুকের ভেতরটা ধুক ধুক করে উঠল। আমরা দেখলাম একটা বোরকা পরা অবয়ব অত্যন্ত স্বাভাবিকভাবে পুরো বাড়িতে ঘোরাফেরা করছে স্বাচ্ছন্দ্যে। তার হাঁটা চলার ধরন মোটেও কোনো স্বাভাবিক মানুষের মতো না। সে এমন ভাবে হাঁটছিল যা দেখে আমাদের গা ছমছম করে উঠল। পা যেন দুটো ফ্লোরের সাথে আটকে যাচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সে যখন একটা নির্দিষ্ট ঘরে প্রবেশ করলো, ঠিক তার পরের মুহূর্তে সে সম্পূর্ণ বিপরীত দিকের অন্য একটা ঘর থেকে বেরিয়ে আসলো। অথচ ওই দুই ঘরের মাঝখানে যাতায়াত করার মতো কোনো রাস্তা বা দরজা একেবারেই ছিল না। দেয়াল ফুঁড়ে এপার ওপার হচ্ছিল। এটা ছিল সম্পূর্ণ অবাস্তব আর অসম্ভব একটা দৃশ্য। চোখের সামনে এমন কিছু দেখলে স্বাভাবিক মানুষের তো জ্ঞান হারানোর কথা। আমাদেরও প্রায় সেই অবস্থাই হয়েছিল। যেহেতু আমরা তখন বয়সে বেশ ছোট ছিলাম, তাই প্রথমে এই অদ্ভুত ঘটনার কোনো অর্থই আমরা বুঝতে পারছিলাম না। আমরা ধীরে ধীরে বেশ আতঙ্কিত হয়ে পড়লাম। আমি যেহেতু ভাই বোনদের মধ্যে একটু ছোট ছিলাম, তাই আমি ভয়ে ভয়ে কাজের বুয়া সুফিয়া খালাকে বারবার নাম ধরে ডাকতে লাগলাম। আমি চিৎকার করে বলছিলাম, সুফিয়া খালা, ও সুফিয়া খালা, আপনি কি ওখানে? কিন্তু কোনো উত্তর আসছিল না। একদম চুপ, পিনপতন নীরবতা। শুধু ওই বোরকা পরা অবয়বটি ক্রমাগত ওই অদ্ভুত কাজগুলো করেই যাচ্ছিল। সেই ঘরটি এমনিতেই বেশ ভুতুরে বলে আমাদের মাঝে পরিচিত ছিল। আমরা সবাই একে অপরের মুখ চাওয়াচাই করে বসে রইলাম, ভয়ে কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। প্রথম অধ্যায় শেষ হলো। দ্বিতীয় অধ্যায়। আমি ব্যক্তিগতভাবে এসব ব্যাপার নিয়ে অনেক পড়াশোনা করি। আমি আপনার বিভিন্ন এপিসোডও নিয়মিত শুনি। এসব বিষয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করি। আমি একটা বইয়ে পড়েছিলাম এক ধরনের বিশেষ সত্তা আছে যারা মানুষের ঘুমের মধ্যে বোধহয় ধরে রাখে তাদেরকে, বোবায় ধরা বলে তাদেরকে। এই নির্দিষ্ট সত্তাটিকে সালাদ বলা হয়। মূলত মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি নামের একজন বিখ্যাত লেখক আর গবেষক তার একটা বইয়ের মধ্যে এই বিষয়ে বিস্তারিত লিখে গেছেন। তিনি তার বই উল্লেখ করেছেন এই সালাত নামক সত্তাগুলোকে তিনি ভারত উপমহাদেশের দেশগুলোতে অত্যন্ত বেশি মাত্রায় পর্যবেক্ষণ করেছেন। তার মতে এই অঞ্চলটি এক ধরনের সত্তায় পরিপূর্ণ হয়ে আছে। আমার নিজের জীবনও ঠিক এই ধরনের একটা ভয়ানক রাত এসেছিল। আমি কোনোদিন ভুলতে পারবো না সেই রাতটার কথা।
সেদিন রাতে আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম। মাঝরাত, চারপাশ একদম নিস্তব্ধ। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই আমি অনুভব করলাম যে আমার বুকের উপর প্রচন্ড ভারী কিছু চেপে বসে আছে। আমার মনে হচ্ছে আমি যেন আমার বুকের উপর একটা বিশাল চাপা পাথর অনুভব করছি, অথচ আমার শারীরিকভাবে কোনো সমস্যাই হচ্ছিল না। পুরো একটা গম্ভীর অন্ধকার আমার রুমকে আচ্ছাদিত করে রেখেছিল, আর সেই অন্ধকারের মধ্যে অসংখ্য কালো ছায়ামূর্তি পুরো ঘর জুড়ে দাঁড়িয়েছিল, যাদেরকে আমি হালকা আলোয় বুঝতে পারছিলাম আর অনুভব করতে পারছিলাম। তাদের কোনো নির্দিষ্ট অবয়ব বা মুখমণ্ডল বোঝা যাচ্ছিল না, কেবল ঘন কালো ধোয়ার মতো বড় বড় শরীর দেখা যাচ্ছিল। আমার তখন আক্ষরিক অর্থে শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি কোনোভাবে বাতাস টানতে পারছিলাম না, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম আমি এক ভয়ানক বিপদের সম্মুখীন হয়েছি। আমি আমার সর্বশক্তি প্রয়োগ করে কোনো মতে বিছানা থেকে উঠে বসলাম। কাল বিলম্ব না করে সাথে সাথে অজু করে পবিত্র নামাজ আদায় করলাম, আল্লাহর কাছে পানাহ চাইলাম। কোরআন তেলাওয়াত করার পর আমার বুকের উপর থেকে সেই ভারী চাপটা ধীরে ধীরে কমে যেতে শুরু করলো। আমি আবার গিয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু বুকের ভেতরে সেই কাঁপুনিটা অনেকক্ষণ পর্যন্ত ছিল। ঠিক একই দিনে আমার পাশেই আমার আরেকজন কাজিন ঘুমাচ্ছিল। ওর নাম সাদমান। সাদমান গভীর রাতে হঠাৎ করে প্রচন্ড আতঙ্কে চিৎকার করে ঘুম থেকে লাফিয়ে উঠল। ওর চোখ মুখ ভয়ে এতই বড় হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল যেন সে নিজের সামনে যমদূত দেখেছে। সে কাঁপতে কাঁপতে আমাকে বলল, আমি খুব গভীর শান্তিতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে আমি অনুভব করলাম কেউ একজন অন্ধকারে আমার গালের উপর সজোরে চড় মেরেছে। আপু, শুধু একবার নয়, আমাকে রীতিমতো কয়েকটা থাপ্পড় মারা হয়েছে। এই প্রচন্ড আঘাতের কারণে আমার ঘুম ভেঙে গেছে। মেয়েটার গালে সত্যি সত্যি কালো দাগ বসে গিয়েছিল। এই ধরনের অদ্ভুত আর ভীতিকর ঘটনাগুলো আমাদের জীবনের মাঝে মাঝেই ঘটতে থাকে। আমার বোন সাদমানের সাথে আরো বেশি ঘটতো এই ঘটনাগুলো, কিন্তু আজ আমি তার ঘটনা শেয়ার করছি না। সামগ্রিকভাবে বলতে গেলে এই জিনেরা সাধারণত আমাদের কোনোভাবেই বিরক্ত বা ক্ষতি করত না, কিন্তু ওই যে বললাম, বছরে কিছু নির্দিষ্ট সময়ে হঠাৎ করে এই ধরনের কার্যকলাপ শুরু হয়ে যেত। কেন এমনটা হতো তা আমাদের আজও অজানা। যখনই পরিস্থিতি এই ধরনের রূপ নিত আর তাদের কার্যকলাপগুলো এমন হয়ে যেত, তখন আমরা বেশ অসহায় বোধ করতাম। আমার বাবা অত্যন্ত কঠোর একটা পদক্ষেপ নিলেন। এরপর আমার বাবা ছিলেন অত্যন্ত সাহসী একজন মানুষ। তিনি তখন আমাদের সবাইকে বলতেন, তোমাদের একদমই ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমরা নিজেদের ঈমান শক্ত রাখো। এরপর তিনি একাই ধীরে ধীরে আমাদের বাড়ির সেই উপরের দোতলার অংশটিতে চলে গেলেন, যেখানে জিনদের পরিবারগুলো বাস করত। তিনি বলে দিতেন, তিনি বলতেন, দেখো, তোমরা আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি। আমরা তোমাদের আমাদের বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছি, জায়গা দিয়েছি। তোমরা যদি আমাদের সাথে এই বাড়িতে থাকতে চাও, তবে তোমাদের সম্পূর্ণ শান্তিতে, নিয়ম শিষ্টাচার মেনে এখানে থাকতে হবে। এই ধরনের কোনো ভয়ের কাজ তোমরা করতে পারবে না। যদি তোমরা এরপরও আমাদের পরিবারের কাউকে এভাবে কষ্ট দাও, তবে আমরা বাধ্য হয়ে তোমাদের সবাইকে এই বাড়ি থেকে চিরতরে বিদায় করে দেব। আমার বাবার এই চূড়ান্ত আর আত্মবিশ্বাসী বক্তব্যের পর পরিস্থিতি একেবারে জাদুর মতো শান্ত হয়ে গেল। তার এই সতর্কবাণীর পর দীর্ঘ সময়ের জন্য আর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটত না। পুরো বাড়িতে অদ্ভুত প্রশান্তি বিরাজ করত, যেন কিছুই হয়নি, এমন একটা ভাব। আপনারা হয়তো অবাক হবেন শুনে, কিন্তু আজকের এই দিন পর্যন্ত আমাদের সাথে এই ধরনের ঘটনাগুলো মাঝে মাঝেই ঘটে চলেছে। এই ঘটনাগুলো আমাদের এই বর্তমান বাড়িতেও ঘটে। আমরা আজও ঠিক সেই একই বাড়িতে বসবাস করছি, কারণ আমাদের পরিবার পুরো ব্যবসার কেন্দ্রবিন্দু এই বাড়ির সঙ্গেই যুক্ত। তাই এই স্থানটির পরিবর্তন করা আমাদের পক্ষে মোটেও সম্ভব নয়। এই জিনদের উপস্থিতি এখন আমাদের জন্য এতটাই সাধারণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এটি নিয়ে আমরা আর মোটেও বিচলিত হই না। শুধু আমরা নিজের পরিবারের নয়, আমার বৃহত্তর পরিবারের প্রতিটি সদস্যই এই ব্যাপারটি সম্পর্কে অত্যন্ত ভালোভাবে অবগত আছেন। পরিবারের সবাই এখন এই অবস্থার সাথে পুরোপুরি মানিয়ে নিয়েছেন।
আপনারা হয়তো বুঝতে পারছেন আমি আমার বাড়ির ঠিকানা কেন দেইনি। আমাদের বিশাল পরিবারের মধ্যে এমন একজন ব্যক্তিকেও আপনি খুঁজে পাবেন না যিনি এই ধরনের কোনো সত্তার মুখোমুখি হননি। এটি আমাদের সবার জন্য অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা। মানুষের মনে অদৃশ্যের প্রতি যে স্বাভাবিক ভয় কাজ করে, সেই ভয়ের জিনিসটা আমাদের মন থেকে পুরোপুরি উঠে গেছে, কারণ এই বিষয়গুলো আমাদের প্রাত্যহিক জীবনের একটা অংশে পরিণত হয়েছে। আমি আপনাদেরকে আমার পরদাদার সেই কোরআন শেখার ক্লাসের ব্যাপারে আরো কিছু চমৎকার তথ্য জানাচ্ছি। মাঝে মাঝে এমন চমৎকার সব ঘটনা ঘটে যা দেখে আমরা নিজেরা মুগ্ধ হয়ে যাই। আমাদের বাড়ির উপরের তলায় একটা নির্দিষ্ট গেস্ট রুম আছে। আমাদের বাড়িতে যে সুফিয়া খালা কাজ করে, সে ওই উপরের গেস্ট রুম পরিষ্কার করার জন্য সেখানে যায় একদিন। তখন মাঝে মাঝেই সে অবাক করার দৃশ্য দেখতে পায়। সে যখন পরিষ্কার করার উদ্দেশ্যে ওই নির্দিষ্ট ঘরের দরজা খোলে, তখন সে পরিষ্কার দেখতে পায় একজন বয়স্ক হুজুর সেখানে বসে আছেন, আর তার সামনে অনেকগুলো ছোট ছোট বাচ্চা বসে অত্যন্ত মনোযোগ দিয়ে পবিত্র কোরআনের ক্লাস করছে। অর্থাৎ আমার পরদাদার কাছে যে জিন ছাত্ররা একসময় কোরআন শিখত, তারা এখন নিজেরাই হয়তো অনেক বড় আলেম হয়ে গিয়েছে। তারা তাদের পরবর্তী প্রজন্মকে কোরআন মাজিদ পড়ানো শুরু করে দিয়েছে। তারা নিজেরাই এখন শিক্ষাদানের মহান কাজটি চালিয়ে যাচ্ছে। এমনকি আশেপাশের অন্যান্য জায়গা থেকেও অনেক শিশু তাদের কাছে কোরআন শিখতে আসে। দৃশ্যটা চিন্তা করলেই কেমন যেন অদ্ভুত প্রশান্তি লাগে মনে, তাই না? আমার পরদাদার মৃত্যুর পর আরো একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। আমার পরদাদার ইন্তেকালের কিছু সময় পর আমার দাদাও যখন ইন্তেকাল করলেন, তখন সেই জিনেরা আবারও আমাদের পরিবারের কাছে এসেছিল। তারা আমাদের পরিবারের অন্য একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বীর কাছে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করেছিল। তারা বলেছিল, আপনাদের পরিবারের যে দুজন মহান ব্যক্তি আমাদের কোরআন শিক্ষা দিতেন, তারা দুজনেই এখন ইন্তেকাল করেছেন। এখন যদি আপনি দয়া করে আমাদের কোরআনের শিক্ষাটা দেন, তবে আমাদের জন্য খুব ভালো হতো। আমরা আপনাদের পরিবারের কাছেই শিখতে চাই। কিন্তু আমাদের সেই মুরব্বী অত্যন্ত বিনয়ের সাথে তাদের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি অত্যন্ত বিনম্র স্বরে তাদেরকে বলেছিলেন, দেখুন, আমার ভেতরে ততটা তাকওয়া বা পরহেজগারি নেই, যতটা থাকলে আমি আপনাদের মতো অদেখা সত্তাদের কোরআন শেখাতে পারি। এই কাজের জন্য যে পবিত্রতার জ্ঞান প্রয়োজন, তাও আমার নেই। তাই আমি আপনাদের এই অনুরোধ রক্ষা করতে পারছি না। আমি আমার হাত তুলে নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। ঠিক এইভাবেই আমাদের বাড়িতে প্রতিনিয়ত কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আমি যখন অনেক ছোট ছিলাম, তখন আমিও প্রথমে এই কথাগুলো পুরোপুরি বিশ্বাস করতে পারতাম না। আমার মনে হতো পরদাদার কাছে জিনেরা কোরআন শিখতে আসতো, এগুলো হয়তো নিছকই কিছু লোককথা। আমি ভাবতাম মানুষের মুখে মুখে এই ঘটনাগুলো বংশ পরম্পরায় চলে আসছে, আর মানুষ এগুলোকে সত্যি বলে ধরে নিয়েছে। কিন্তু আমার এই অবিশ্বাস সম্পূর্ণভাবে দূর হয়ে যায় একটা বিশেষ ঘটনার পর। আমাদের পরদাদারা ঝিনাইদহের এক গ্রামে বাস করতেন। এই গ্রামের একটা ঘটনা আমি শেয়ার করছি। সেই গ্রামে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর একজন লোক ছিলেন তখন। সেই লোকটি নিজেও অত্যন্ত ধর্মপ্রাণ মুসলিম ছিলেন। একদিন গ্রামে ঘুরতে আসা এক যুবক তাকে প্রশ্ন করেছিল। যুবকটি বলেছিল, চাচা, এই গ্রামের অতীত ইতিহাস সম্পর্কে কিছু বলুন তো। দেশভাগের আগে এই এলাকার পরিবেশ কেমন ছিল? এখনকার মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা কেমন, যেমনটা আগে ছিল? সেই মুরব্বী অত্যন্ত আবেগপ্রবণ হয়ে গ্রামের পুরনো স্মৃতিগুলো বলছিলেন, সবকিছু সুন্দর বিবরণ দিচ্ছিলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে সেই মুরব্বী বললেন, আমাদের এই গ্রামে আগে একটি অত্যন্ত সম্মানিত পরিবার বসবাস করত। তাদের সবাই সুলাইমানি পরিবার বলে চিনত। এই পরিবারের প্রধান ছিলেন দাদা সুলাইমান। তিনি আরো বলেন, এই সুলাইমানি পরিবারটি পুরো গ্রামে অত্যন্ত সুপরিচিত আর বিখ্যাত ছিল একটা বিশেষ কারণে। গ্রামের সবাই জানতো তাদের সাথে জিনদের একটা নিবিড় যোগাযোগ আছে, আর তাদের বাড়িতে জিনের বসবাস আছে। সেই মুরব্বী অত্যন্ত জোর দিয়ে বললেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ভয়ে তাদের বাড়ির আশপাশ দিয়ে হাঁটতাম না। আমরা ওই রাস্তাটি এড়িয়েই চলতাম। তিনি নিজে একজন সাধারণ গ্রামবাসী হওয়া সত্ত্বেও অত্যন্ত স্পষ্টভাবে আর খোলাখুলিভাবে কথাগুলো বললেন। তিনি বললেন, আমি এই সত্যটি মন থেকে বিশ্বাস করি আর মেনে নেই। ওই পরিবারের কাছে অবশ্যই এই ধরনের অতিপ্রাকৃত কোনো সত্তা বা জিন ছিল। এই কারণেই আমাদের পরিবারের বড়রা সবসময় আমাদের কঠোরভাবে নিষেধ করতেন আমরা যেন কোনোভাবেই ওই পরিবারের কাউকে বিরক্ত না করি।
তারা আমাদের শিক্ষা দিতেন যে ওই পরিবারের মানুষদের সবসময় সর্বোচ্চ সম্মান করতে হবে। এইভাবে গ্রাম জুড়ে তাদের একটা আলাদা সম্মানের ভীতি কাজ করত। যখন আমি নিজে ওই মুরব্বীর এই দীর্ঘ আলোচনার কথা জানলাম আর তার মুখে আমাদের পরিবারের নাম শুনলাম, তখন আমার মনের ভেতর সমস্ত সন্দেহ নিমিষেই দূর হয়ে গেল। সেই মুহূর্ত থেকেই ওই জিনদের অস্তিত্বের ব্যাপারে আমার মনে 100% দৃঢ় বিশ্বাস জন্ম নিল। এরপর থেকে আমি নিজে উদ্যোগী হয়ে ওই জিনদের ব্যাপারে আরো অনেক জানার চেষ্টা করলাম। যদিও আমার পরিবারের অন্যান্য সদস্যরা এই বিষয়ে খুব একটা উৎসাহিত করতেন না আমাকে, কিন্তু আমার নিজের প্রবল আকর্ষণের কারণে আমি বিভিন্ন ইসলামিক বই পড়তে শুরু করি। আমি পড়াশোনা করে জানতে পেরেছি জিনদের বেশ কয়েকটি প্রকারভেদ আছে। মূলত 4 ধরনের জিনের কথা আমি বইপত্রে পড়েছি। আমি বুঝতে পেরেছি এই 4 ধরনের জিনের মধ্যে কয়েক প্রকারের জিনই আমাদের এই বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছে। বর্তমানে এই বিশাল মূল বাড়িটিতে মূলত আমি আর আমার বাবা মা বসবাস করছি, কিন্তু আসল বিষয়ের ব্যাপারটি হলো জিনদের উপস্থিতি যে শুধু আমাদের এই প্রধান বাড়িতেই সীমাবদ্ধ তা কিন্তু একেবারেই নয়। যে আমি আগেও বলেছি, আগে যখন আমরা একটা বিশাল যৌথ পরিবারে বসবাস করতাম, তখন আমার যে চাচা বা চাচাতো ভাইয়েরা আমাদের সাথে থাকতেন, তারা সময়ের প্রয়োজনে নিজেদের জন্য আলাদা সুন্দর বাড়ি কিনে সেখানে শিফট হয়ে গেলেন এবং সেখানেও সেই জিনগুলো চলে গেল। এই মূল বাড়িতে যে ধরনের কার্যকলাপগুলো ঘটত, হুবহু একই ধরনের ঘটনা তাদের নতুন বাড়িগুলোতেও নিয়মিতভাবেই ঘটত। আমি আপনাদেরকে আমার এক চাচার বাড়ির ঘটনার কথা বলি। আমার এক চাচা যখন এই বাড়ি ছেড়ে তার নিজের নতুন কেনা বাড়িতে শিফট করলেন, তখন আমাদের বাড়ির জিনরা একটা অংশ সেই চাচাদের বাড়িতে চলে গেল। তাদের ওই নতুন বাড়িতে প্রায় এমন অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে যে সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা খুব কঠিন। একদিনের ঘটনা বলছি। আমি কোনো একটা বিশেষ দরকারে আমার চাচার ওই নতুন বাড়িতে গিয়ে উঠলাম। আমি নিশ্চিত ছিলাম যে বাড়িতে কেউ না কেউ আছে। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। ঢং ঢং শব্দ হলো। আমি পরপর 2-3 বার বেল বাজালাম, কিন্তু কেউ দরজা খুলল না। এরপর আমি যখন আরো 1-2 বার, মোট 5 বারের মতো বেল বাজালাম, তখন ভেতর থেকে একটা গলার আওয়াজ ভেসে এলো। আওয়াজটি হুবহু আমার এক কাজিনের গলার আওয়াজের মতো। ওর নাম তারিক ভাইয়া। সেই আওয়াজটি আমাকে স্পষ্ট ভাষায় বলল, বাসায় এখন কেউ নেই, তুমি এখন ফিরে যাও। আমি একটু অবাক হলাম, কিন্তু যেহেতু তারিক ভাইয়া নিজে বলছে, তাই আমি আর কোনো প্রশ্ন করলাম না। কিন্তু অবাক লাগলো, তারিক ভাই বাসায় আছেন, আবার বলছেন বাসায় কেউ নেই। আমি এসব চিন্তা করতে করতে নিজের বাড়িতে ফিরে এলাম। কিন্তু আমি যখন নিজের বাড়িতে এসে পৌঁছালাম, তখন আমার চোখ কপালে ওঠার উপক্রম হলো। আমি দেখলাম আমার সেই তারিক ভাইয়া, যার গলার আওয়াজ আমি মাত্র কয়েক মিনিট আগে চাচার বাড়িতে শুনে এসেছি, সে আমার বাড়ির বসার ঘরে খুব স্বাভাবিকভাবে বসে আছে, আর সে অনেকক্ষণ ধরেই এখানে। আমি তখন বুঝতে পারলাম চাচার বাড়িতে আমাকে ভেতর থেকে যে আওয়াজটি উত্তর দিয়েছিল, সেটা আসলে আমার ভাইয়া ছিল না, সেটি ছিল ওই জিনদেরই কাজ। তারা আমার ভাইয়ের কণ্ঠস্বর নিখুঁতভাবে নকল করে আমাকে উত্তর দিয়েছিল। এছাড়াও চাচার ওই নতুন বাড়িতে প্রায় সময় বিভিন্ন ঘরে কালো ছায়ামূর্তি ঘুরে বেড়াতে দেখা যেত। একবার ভাবুন তো, নিজের কাছের মানুষের গলায় অদেখা কারো কথা শুনলে কেমন লাগতে পারে। আমার আরেকজন ভাইয়া আছে, সে আমাকে তার জীবনের একটা অত্যন্ত চমৎকার আর বিস্ময়কর অভিজ্ঞতার কথা জানিয়েছিল। সে আমাকে বলেছিল, আমি যখন বয়স অনেক ছোট ছিলাম, তখন আমি প্রায়ই আমাদের বাড়ির উপরের দোতলায় সেই ফাঁকা অংশটিতে চলে যেতাম। সেখানে গিয়ে আমি অত্যন্ত মনোযোগ দিয়ে মাওলানা তারিক জামিল সাহেবের এবং অন্যান্য বড় ইসলামিক স্কলারদের বয়ান শুনতাম। আমার ওই ভাইয়া আমাকে আরো বললেন, আমি যখন সেখানে একা একা বসে পবিত্র বয়ানগুলো শুনতাম, তখন হঠাৎ করে সেখানে অত্যন্ত বয়স্ক হুজুর আমার পাশে শান্ত হয়ে বসে পড়তেন। তিনি দেখতে একেবারেই একজন সাধারণ বৃদ্ধ মানুষের মতো ছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার পায়ের নিচে কোনো অংশ আমি দেখতে পেতাম না। মনে হতো তার শরীরটা যেন শূন্যে ভাসছে। আমি যতক্ষণ সেখানে বসে আমার চা পান করতাম আর মনোযোগ দিয়ে ইসলামিক বয়ান শুনতাম, ততক্ষণ ওই মানুষটি, বয়স্ক মানুষটি, হুজুরটি অত্যন্ত শান্তভাবে আমার পরম শ্রদ্ধার সাথে আমার পাশে বসেই পুরো বয়ানটি খুব মনোযোগ দিয়ে শুনতেন। তিনি আমাকে বিন্দুমাত্র বিরক্ত করতেন না। এরপর যখনই স্কলারের বয়ানটি শেষ হতো, তখন তিনি কোনো কথা না বলেই নীরবে সেখান থেকে উঠে আবার নিজের জায়গায় চলে যেতেন। আমাদের জীবনের সার্বিক পরিস্থিতি ঠিক এমনই ছিল।
আমরা এই জিনদের সাথে বছরের পর বছর ধরে বসবাস করতে করতে এতটাই স্বাভাবিক হয়ে গিয়েছি, এখন আমাদের মনে এদের নিয়ে বিন্দুমাত্র কোনো ভয় কাজ করে না। ছোটবেলায় যখন প্রথম প্রথম আমরা এই জিনিসগুলো দেখতাম, তখন স্বভাবতই আমাদের মনে প্রচন্ড ভয় লাগতো। কিন্তু আমাদের বাবা মা এবং পরিবারের বড়রা ছোটবেলাতেই আমাদের মন থেকে এই ভয়ের বীজটি চিরতরে উপড়ে ফেলেছিলেন। তারা সব সময় আমাদের অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে বলতেন, ভয় পাওয়ার কিছু নেই, এরাও আল্লাহর সৃষ্টি, আর এই জিনেরা তো আমাদের সাথে পৃথিবীতে বসবাস করবে, এটাই তো আল্লাহর নিয়ম। তাই এইসব ঘটনা এখন আমাদের প্রাত্যহিক জীবনের এক অত্যন্ত সাধারণ অংশে পরিণত হয়েছে। মানুষের মনে অদেখা জগতের প্রতি যে ভয় থাকে, তা আমাদের পরিবার থেকে অনেক আগে বিদায় নিয়েছে। আমরা এখন তাদের অস্তিত্ব মেনে তাদের সাথেই খুব শান্তিতে জীবনযাপন করছি। প্রিয় লিসেনার্স, এই ছিল সোনিয়া আপু শেয়ার করা আজকের ঘটনা। আজকের এই ঘটনাটি যারা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনলেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। ইনশাল্লাহ খুব দ্রুতই আবার নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততদিন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নাম সাকিব আল ফাহিম, আমি ময়মনসিংহ থেকে বলছি। আমি আপনার একজন অনেক বড় ভক্ত। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি আমার নিজের সাথেই ঘটে গিয়েছিল। ঘটনাটি ঘটেছিল 2022 সালের ডিসেম্বর মাসে, শীতের দিকে। তখন আমাদের স্কুলের বার্ষিক পরীক্ষা শেষে আমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাই। সেখানেই মূলত আমার সাথে সেই ঘটনাটি ঘটেছিল। তো আমি বরাবরই ভূত নিয়ে একটু আগ্রহী। আমি আপনার প্রতিটি ভূত.com এর এপিসোড শুনতাম, শুনবো। তাই সবসময় মনে হতো আপনার সাথে একটি ঘটনা পাঠাবো। তাই সবসময় আমার বড় ভাইয়া বা যাকে পেতাম জিজ্ঞেস করতাম তাদের সাথে কোনো এরকম প্যারানর্মাল ঘটনা ঘটেছিল কিনা। তো আমি সবসময় এরকম ঘটনা কালেক্ট করার চেষ্টা করতাম। তো মূল ঘটনায় আসি। যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন মূলত আমরা আমাদের গ্রামের 4-5 জন কাজিন মিলে আমরা আমাদের বাড়ির বারান্দায় বসে ভূত.com এর একটি শো শুনছিলাম। হঠাৎ করে আমার মনে আসলো, আপনার আগে একটা ঘটনা বলা দরকার। আমাদের বাড়ির সাথেই আমার দূর সম্পর্কের একটা দাদু থাকতো, ওনাকে আমরা সবাই দাদু বলেই ডাকতাম। তো তখন আমি সবাইকে বলি যে সেই দাদুর কাছে কোনো ঘটনা থাকতে পারে, এরকম প্যারানর্মাল ঘটনা। কারণ আমি ছোটবেলায় শুনেছি সেই দাদুকে নাকি একবার জিনে আসর করেছিল, অনেক সমস্যা হয়েছিল। তো আমি এটা জানার জন্য সবাইকে বলি যে দাদুকে জিজ্ঞেস করলে হয়তো বা কোনো এরকম ঘটনা কালেক্ট করা যাবে। তো সবাই সম্মতি প্রকাশ করে সবাই মিলে আমরা দাদুর কাছে যাই। তো দাদুকে গিয়ে জিজ্ঞেস করি, দাদু তোমার সাথে কি কোনো এরকম প্যারানর্মাল বা এরকম ভূত জিনের ঘটনা ঘটেছিল কিনা। তো দাদুর মুখটা কেমন যেন একটু কালো হয়ে যায়, একটু কেমন যেন অস্বাভাবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। আমরা বরাবরই দাদুকে একটু ভয় পেতাম, তাই আমরা সব কাজিন মিলে চলে আসি। সবাই একটু আপসেটি হয়েছিলাম, ভেবেছিলাম কোনো ঘটনা পাবো, কিন্তু দাদু ঘটনা বলতে চাচ্ছিল না। তো আমরা এসে ঘটনা প্রণয় আমরা সেখানে মনে করেন সেই ভূত.com শুনতেছিলাম। তো আমরা সেই রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার ঘরে ঘুমিয়ে যায়। আমি যেখানে ঘুমিয়েছিলাম সেই খাটে শুধু আমি একাই ঘুমিয়েছিলাম। তো আনুমানিক রাত 10টা সাড়ে 10টার সময় আমরা ঘুমিয়ে পড়ি। গ্রামে মূলত 10টা সাড়ে 10টায় অনেক রাত। তো রাতে কয়টা বাজে আমার ঠিক জানি না, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। চারপাশে প্রচন্ড গরম লাগছিল আমার। শীতকালেও যে এতটা গরম লাগতে পারে আমার আসলে রাসেল ভাই আপনাকে বিশ্বাস করাতে পারবো না। মনে হচ্ছিল চারপাশে ফুটন্ত পানি, এরকম বাষ্প উঠছে, এরকম প্রচন্ড গরম লাগছিল। তখন আমি চোখ মেলে তাকানোর পর আমি যা দেখতে পাই তা আসলে রাসেল ভাই কোনো নর্মাল মানুষ বিশ্বাস করতে পারবে না।
এক্সপিরিয়েন্স করতে চাইবে না, এতটা ভয়ঙ্কর জিনিস আমার জীবনে ঘটছে। আমি দেখতে পাই সেই দাদু আমার সামনে ঝুলে রয়েছে, মনে করেন আমার দিকে তাকিয়ে রয়েছে ভয়ার্ত দৃষ্টিতে, ক্ষত বিক্ষত, মনে করেন গালগুলো কেমন যেন একটু কালচে কালচে দাগ মনে হয় পুড়ে গিয়েছে এরকম। তো আমার দিকে তাকিয়ে একটি অস্বাভাবিক হাসি দেয়। সেই হাসিটি দেখে আমি এতটাই ভয় পেয়েছিলাম রাসেল ভাই, প্রচন্ড ভয় পেয়েছিলাম। তখন আমি উঠার চেষ্টা করছিলাম বিছনা থেকে, কিন্তু আমার হাত পা একটুকু নড়াচড়া করতে পারছিলাম না। তখন হঠাৎ করে আমাকে আরো প্রচন্ড ভয় দেখিয়ে সে দাদু একটি হাসি দেয়। সে হাসিটি আমার হাতটা একবারে শুকিয়ে যায়, এত ভয়ঙ্কর একটা হাসি দিয়ে দাদুটি আমার কাছে বলে, শুনবি ভূতের গল্প? তখন আমি প্রচন্ড জোরে একটি চিৎকার করে আমি তখন সেন্সলেস হয়ে পড়ি। তো সকালে দুপুর 12টার দিকে আমার ঘুম ভাঙে, দেখি আমার আব্বু আম্মু পাশে বসে রয়েছে। তখন আমার শরীরে প্রচন্ড জ্বর ছিল। তো 2-3 দিন পর আমার জ্বর সেরে ওঠে। আমি সবাইকে আমার ঘটনাটি বলি। সবাই বলে যে এটা হয়তো বা কোনো স্বপ্ন দেখেছিল বা এরকম কিছু, কিন্তু আমি জানি আমি কি দেখেছি, কারণ আমার স্পষ্ট মনে আছে আমি তখন সেই দাদুকেই দেখেছিলাম। তখন থেকে আমি সেই রাতের কথা কখনো ভুলতে পারি না। কখনো আমি পর থেকে আমি একা শুতে পারি না। তারপর থেকে আমি সবসময় সেই দাদুকে একটু এড়িয়েই চলতাম, প্রচন্ড ভয় পেতাম দাদুকে। আর রাসেল ভাই, এরকম ঘটনা যার সাথে ঘটে সেই বুঝে ঘটনাটি কেমন ভয়ঙ্কর। তো বিশ্বাস করা না করা এটা সম্পূর্ণ নিজের ব্যাপার রাসেল ভাই। তো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন। আচ্ছা, আমার কাছে আরো কয়েকটি ঘটনা রয়েছে, আমার মামার সাথে ঘটেছে। যদি ভালো লাগে তাহলে আমি শেয়ার করব। সকল লিসেনারদের আসসালামু আলাইকুম। নেবার সময় হলো। আশা করছি আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমাদের এই এপিসোডটি শেয়ার করবেন আপনার কাছের মানুষের সাথে। আজ এ পর্যন্তই, কথা হবে আবারও খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি থাকুন। আল্লাহ হাফেজ।